আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্পেশালি চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের জব কাউন্সিল পেজে। আপনাদের সাথে আজ আমরা ইংরেজি এবং সাধারণ জ্ঞান নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের আলোচনা করব। সাধারণ বিজ্ঞান নিয়ে, সাধারণ জ্ঞান না, সাধারণ বিজ্ঞান নিয়ে কথা বলবো আমরা। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান করব এবং ইনশাআল্লাহ আমাদের আজকের ক্লাসের পরে এই বিষয় রিলেটেড আর কোনো প্রবলেম আপনাদের থাকবে না। তো আপনাদের সাথে ইংরেজি অংশ নিয়ে আমি মির্জালাল সুমন স্যার আলোচনা করব এবং আমাদের সাথে আছেন সাধারণ বিজ্ঞান অংশ নিয়ে আমি আছি আপনাদের সাথে লিপু স্যার, মাহমুদুল হাসান চৌধুরী লিপু স্যার আপনাদের সাথে সচরাচর যেভাবে থাকি, আজকে আমাদের ইংরেজির বস সুমন স্যারের সাথে আছি। আমরা আপনাদেরকে পেয়ে গর্বিত, অভিনন্দন জানাচ্ছি আমাদের স্টুডিওতে। শেয়ার করুন, সাথেই থাকুন এবং সুমন স্যারের সাথে উপভোগ করুন আমাদের আজকের ইংরেজি অংশটা। তাহলে শুরুতে একটু রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে আপনারা একটু কমেন্ট করে আমাদের কনফার্ম করবেন আমাদের কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। প্লিজ আপনারা একটু কমেন্ট করে আমাদের, ওকে আমি চেক করলাম আর কি আমাদের এইখানে ঠিক আছে, বাট আপনাদের কাছে ঠিক আছে কিনা একটু কমেন্ট করবেন, কমেন্ট করে কনফার্ম করবেন প্লিজ। রায়হান কবির ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। রকি শেখ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আগে কোন সাবজেক্টের সলভিং করা হবে স্যার? আগে না ভাই, আসলে ওই হচ্ছে দুটোই হবে আমাদের, হ্যাঁ দুটোই হবে একসাথে, এই অল্প স্বল্প করে করে আর কি, কিছুটা স্যার কিছুটা আমি, ঠিক আছে। উই ক্যান হিয়ার শার্পলি, ওকে থ্যাঙ্কস ফর ইউর কমেন্ট। সো উই উইল রাইট নাও জাম্প টু আওয়ার মেইন টপিক। আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। কাজী হাসান মুজাহিদ স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, আমাদের সাথে মাশাআল্লাহ অনেক ভাই বোনেরা যুক্ত হয়েছেন। তাহলে আসেন আমরা একবারে প্রথম প্রশ্নটাতে চলে যাই। তো আমি প্রথমে রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনারা একটু এই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনারা উত্তর দেওয়ার পর দেন আমরা বলবো কোনটা কারেক্ট বা কোনটা রং, কেন কারেক্ট, কেন বাকি অপশনগুলো রং। ওকে, তো আমরা এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, হোয়াট হি হ্যাজ ইজ নট এনাফ। এবং যেই প্রশ্নটা আসছে আপনারা দেখে বুঝতে পারতেছেন এটা একটা ট্যাগ কোশ্চেন, অনেকটা বাচ্চাদের প্রশ্ন মনে হবে অনেকের কাছে। তো দেখি আমাদের ভাই বোনেরা কে কে এই উত্তরটা দিতে পারেন আর কি। হ্যাঁ, হাসান মুজাহিদ ভাই বলেছেন চমৎকার লাগছে আপনাদের। জি, আমরা দুজন আসলে নিয়মিত ফেয়ার এন্ড লাভলি লাগাই, আমাদেরকে চমৎকার লাগারই কথা। একটু মাশাআল্লাহ বলবেন প্লিজ, হ্যাঁ তাই না স্যার, তাহলে আমার নজর লেগে যাবে। যাক, মাশাআল্লাহ অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে স্যার, দেখছেন অলরেডি অনেককে আমাদের সাথে যুক্ত হতে দেখছি। রকি শেখ বলতেছেন ইজ ইট। বাকিরা একটু ট্রাই করেন প্লিজ, বাকিরা একটু ট্রাই করেন। আর আজকে যেহেতু অনেক গুরুত্বপূর্ণ বলেছে স্যার, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর রহমতে আর কি। একটু লাইভটা শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তীতে আপনাকে আর এটা খুঁজে খুঁজে দেখতে হবে না, আপনার টাইমলাইনে রেখে দিলে আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, মাশাআল্লাহ। রায়হান কবির ভাই বলতেছেন ইজ ইট। আচ্ছা, এর চলে আসি তাহলে মূল উত্তরটা আসলে কি হওয়া উচিত। হ্যাঁ, এই উত্তর না বুঝলে আবার দক্ষিণে দৌড়াইতে হবে আপনাকে। তো অনেকে চিন্তা করে কি যে ভাই এইটা কোনো কথা, হিয়ের পরে হ্যাজও আসছে আবার ইজও আসছে। তো অনেকের ধারণা হচ্ছে স্যার যে মানে প্রশ্নটা তো রং, আসলে কি রং? আমাদের এক ভাই বলেছেন এই মানে হচ্ছে ইজন্ট ইট। আচ্ছা, তাই কিনা আমরা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা যাক, অনেকে উত্তর করতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তাহলে খেয়াল করে এইরকম সিচুয়েশনে পড়লে এটাকে অনেকগুলো ওয়েতে আমরা ব্যাখ্যা করতে পারি। আমি একদম সবচাইতে ইজিয়েস্ট ওয়েতে বলি, আপনি যদি এই পুরো অংশটাকে নাউন ক্লজ হিসেবে ধরে নেন, তো আমরা জানি নাউন ক্লজ যখন সাবজেক্ট হিসেবে থাকে সেটা ইটের সমতুল্য হয়ে যায়। এইভাবে যদি বলেন তাহলে আপনি পুরোটাকে ধরে নেন ইট ইজ নট এনাফ, খুব ইজিলি পারবেন। এছাড়াও আরেকটা ওয়ে আছে, সেকেন্ড ওয়ে আর কি। তো আমরা নর্মালি জানি যে সেন্টেন্স লিখতে গেলে প্রথমে একটা সাবজেক্ট লিখতে হয়, তারপর একটা ভার্ব লিখতে হয়, এইটাই তাই না? কোন একটা সেন্টেন্স লিখলে সাবজেক্ট লিখতে হয়, এরপরে ভার্ব লিখতে হয়। কোনো কারণে যদি এই সাবজেক্টের সামনে আপনি একটা দ্যাট অথবা ডব্লিউএইচ ওয়ার্ড লিখে ফেলেন, আই রিপিট, দেখেন সাবজেক্ট আর ভার্ব লিখলে একটা সেন্টেন্স হয়ে যায়। সাবজেক্ট আর ভার্ব লিখলে পুরো বাকি অংশ থাকলে আলহামদুলিল্লাহ ভালো, না থাকলে কোনো সমস্যা নাই। তো যেমন ধরেন আমি লিখলাম হি নোজ, দেখেন এটা কিন্তু সে জানে, একটা বাক্য হয়ে গেছে। কোনো কারণে সাবজেক্ট প্লাস ভার্ব অথবা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এরকম একটা অংশের সামনে আপনি যখনই দ্যাট লিখে ফেলবেন বা ডব্লিউএস ওয়ার্ড লিখে ফেলবেন, তখন পুরো অংশটা সাবজেক্ট হয়ে যাবে, যেটা ইটের সমতুল্য হয়ে যায়। তাহলে আমি একটা সাবজেক্ট পেলে সাবজেক্টের পরে কি লিখতে হয়?
ভার্ব। এখন অনেকে বলতে পারে ভাইয়া এখানে তো সাবজেক্ট আর ভার্ব আছে। সাবজেক্ট ভার্ব ছিল, কিন্তু যখন দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ড নিয়ে নিলাম আমরা, তখন পুরোটাই সাবজেক্ট হয়ে গেছে। তো সাবজেক্টের ইমিডিয়েট পরে আমার ভার্ব দরকার প্লাস বাকি অংশ দরকার। তো দেখেন হি নোজ, এটা একটা পরিপূর্ণ বাক্য। এটা ট্যাগ কোশ্চেন করতে দিলে আপনি লিখবেন ডাজন্ট হি। কিন্তু গিট্টুটা লাগছে আপনি যদি সামনে একটা ডব্লিউএস ওয়ার্ড লাগায় দেন, যেমন হোয়াট হি নোজ, অর্থাৎ সে যা জানে, তখন পুরোটা ইট নামক একটা সাবজেক্ট হয়ে গেল। তো সাবজেক্টের পরে আমার কি লাগে? একটা ভার্ব লাগে। আমি তো ইজ নিতে পারি, ওয়াজ নিতে পারি। ওকে, হাদিসুর রহমান ভাই ধন্যবাদ খুলনা থেকে। আচ্ছা, ইজন্ট ইট। আচ্ছা, দেখি আমরা কি হয়। হ্যাঁ, তাহলে দেখেন হোয়াট হি নোজ ইজ রং। তাহলে এই বাক্যটাকে আপনি যদি বাংলায় অনুবাদ করেন তাহলে পুরোটাকে ইট ধরে নিতে হবে। তাহলে আমরা বলবো ইট ইজ রং। এক্ষেত্রে অনুবাদ করার টেকনিক হলো প্রথমবার এতটুকু অংশ অনুবাদ করবেন। তাহলে অনুবাদটা কি আসতেছে? ইট ইজ রং, এটা ভুল। কোনটা ভুল? হোয়াট হি নোজ, সে যা জানে সেটা ভুল। তার মানে দেখেন পুরোটা কিন্তু আমাদের ইট হয়ে গেছে। এইখানে ঠিক সেম অবস্থা, পুরোটা আমাদের ইট হয়ে যাওয়ার কারণে ইট ইজ নট এনাফ। তাহলে আমি নরমালি কি লিখবো? ইজ ইট। তাহলে আমার কারেক্ট অপশন হচ্ছে ইজ ইট, ডি। স্যার আর একটু সময় নেই নাকি? হ্যাঁ হ্যাঁ, শিওর। আচ্ছা, আমরা আরেকটা সেন্টেন্স দেখাতে পারি। দেখেন আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, আমার মনে আছে, হ্যাঁ, আমি অনেক মুরব্বী টাইপের মানুষ আর কি, বেশি জুয়ান না। এটা আমি 2007 সালের ঘটনা বলতেছি আপনাদেরকে আর কি। তখন স্যার আমাদের ট্যাগ কোশ্চেন ছিল। আপনাদের কি ট্যাগ কোশ্চেন থাকতো? আমি ট্যাগ কোশ্চেন পাইনি। স্যার ট্যাগ কোশ্চেন পায় নাই। হ্যাঁ, স্যার আমার চেয়ে বেশি মুরব্বী। তো আমাদের স্যার এরকম একটা কোশ্চেন আমাদেরকে দিয়েছিল যে হু শি ওয়াজ ইজ ক্লিয়ার টু মি। তো এই বাক্য দেখার পর আমাদের অনেকের মাথা ঘোরাচ্ছিল। অনেকের তো মনে করেন আরো খুব ভয়ানক অবস্থা, যে ভাই এইটা কোনো কথা? শি ওয়াজ ইজ, এটা কিরাম করে হয়? এটা খুব শিরাম করে হয়। ওই যে বললাম, জাস্ট এতটুকু ধরেন, এটা একটা বাক্য শি ওয়াজ। ইংরেজি ভাষার সবচেয়ে ছোট বাক্য। আপনি যদি গুগল করেন দ্য স্মলেস্ট সেন্টেন্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিখে সার্চ দেন গুগলে, আপনি পেয়ে যাবেন আই এম হচ্ছে ইংরেজির সবচেয়ে ছোট বাক্য। এরকম আরো ছোট ছোট বাক্য আছে, আই হ্যাভ, আই ডু। ওকে, তাহলে দেখেন শি ওয়াজ, এটা একটা বাক্য, কিন্তু সাবজেক্ট আছে, ভার্ব আছে। যখন এই ডব্লিউএস ওয়ার্ড চলে আসছে, তার মানে এটা আমার ইট নামক একটা সাবজেক্ট হয়ে গেছে। তার মানে ইট ইজ ক্লিয়ার টু মি, এইটা আমার কাছে পরিষ্কার। কোনটা পরিষ্কার? হু শি ওয়াজ, সে কে ছিল সেটা আমার কাছে পরিষ্কার। সে কি ঘসিটি বেগম ছিল, নাকি সে দেশের নেত্রী ছিল, নাকি অন্য কিছু ছিল, এরকম আর কি। এখন এইটা যদি আমার একটা কোশ্চেন করতে দেয়, তো এইটা জানার জন্য আমার রকেট সায়েন্স লাগে না। তাহলে আমি পুরো অংশটাকে ইট ধরে নেই, ইট ইজ ক্লিয়ার টু মি। সো এটা কি হবে? ইজন্ট ইট। ওকে, এই আমাদের প্রথম ইংরেজি প্রশ্নের সমাধান দেখলেন। এইবার আসেন আমরা একটু বিজ্ঞান রিলেটেড কিছু প্রশ্নের উত্তর আমাদের বিজ্ঞানী লিপু স্যারের থেকে দেখে নেই। খুব সহজ একটা প্রশ্ন, যে প্রশ্নগুলো আমরা সচরাচর পেয়ে থাকি। 31 নম্বর বিসিএস এর একটা প্রশ্ন বন্ধুরা। আইসোটোপের ক্ষেত্রে কোনটা সঠিক? এখানে বলেছে আইসোটোপের ক্ষেত্রে কোনটা সঠিক? ভর সংখ্যা সমান থাকে, নিউটন সংখ্যা একই থাকে বা সমান থাকে, প্রোটন সংখ্যা সমান থাকে, প্রোটন এবং নিউটন সংখ্যা সমান থাকে। সেক্ষেত্রে আমাদের কি, এটা আমাদের মনে রাখার জন্য খুব সহজ একটা টেকনিক আছে। আমরা খুব সহজেই মনে রাখতাম যে তিনটা টার্মের সাথে পরিচিত ছিলাম, যে হচ্ছে আইসোটোপ, আইসোটোন, আইসোবার। হ্যাঁ, আইসোটোপ, আইসোটোন, আইসোবারের ক্ষেত্রে স্যার আইসোটোপটা আসলে কি? আচ্ছা, আইসোটোপ, আইসোটোপ হচ্ছে একই মৌল, এই মৌলগুলোর প্রোটন সংখ্যা, অর্থাৎ মৌল যখন একই হবে তখন তাদের প্রোটন সংখ্যা একই থাকবে। অর্থাৎ মৌল চেঞ্জ হবে তো প্রোটন সংখ্যা চেঞ্জ হবে, পারমাণবিক সংখ্যা চেঞ্জ হবে। মৌল চেঞ্জ হবে না, প্রোটন সংখ্যা চেঞ্জ হবে। অর্থাৎ একই মৌল, যেমন হাইড্রোজেন একটা মৌল, এই মৌলটার প্রোটন বা পারমাণবিক সংখ্যাটা এক। এই হাইড্রোজেন আবার কখনো কখনো আমরা এরকম করে দেখি যে এখানে মাথার উপরে 1 নিয়ে থাকে, মাথার উপরে 2 নিয়ে থাকে। এখানে হাইড্রোজেন, ডিউটেরিয়াম, তারপর টিট্রিয়াম, এরকম আমরা নাম বলি। এই ক্ষেত্রে তার মানে নিচে 1 থাকবে স্যার, 1 থাকছে। অর্থাৎ যখনই আমার এইটা চেঞ্জ হচ্ছে না, তখন এইটাও চেঞ্জ হবে না। মৌল চেঞ্জ হবে, মৌল যখন একই থাকছে তখন প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই থাকছে। অর্থাৎ একই মৌলের ক্ষেত্রে এটা হয়। মৌল চেঞ্জ হলে কিন্তু এটা আইসোটোপ হতে পারে না। একই মৌলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা মাথার উপরে এটাকে ভর সংখ্যা বলি, এটাকে ভর সংখ্যা বলি, এটাকে ভর সংখ্যা বলি, আর এই দুটার বিয়োগফলকে বলি নিউটন সংখ্যা। ও আচ্ছা, উপরেরটা থেকে নিচে ভারী নিয়ে থাকে, মাথায় ভর সংখ্যা, আর নিচে থাকে প্রোটন সংখ্যা, আর দুটার বিয়োগফলকে বলি নিউটন সংখ্যা। এখানে নিউটন সংখ্যা 0, এখানে নিউটন সংখ্যা 1, ও আচ্ছা, এখানে নিউটন সংখ্যা 2। এরকম আমরা প্রশ্নের উত্তর করতে পারি। তো একই মৌল কিন্তু প্রোটন সংখ্যা একই, কিন্তু নিউটন সংখ্যাগুলো আলাদা।
এখানে নিউটন 0, এখানে নিউটন 1, এখানে নিউটন 2, তাহলে সেক্ষেত্রে যদি প্রোটন সংখ্যা একই হয়, নিউটন সংখ্যা বা ভর সংখ্যা আলাদা হয়, এখানে ভর সংখ্যা 1, ভর সংখ্যা 2, ভর সংখ্যা 3, বাকি সব আলাদা। অর্থাৎ প্রোটন সংখ্যা একই হলে তারা একে অপরের আইসোটোপ, একে অপরের আইসোটোপ। ও তার মানে এইটা এটার আইসোটোপ, এইটা এটার আইসোটোপ, একে অপরের আইসোটোপ। একা একা কখনো আইসোটোপ হওয়া যায় না। আমি বলি, যদি বলি আমি একাই বন্ধু, আমি বন্ধু, কার বন্ধু? কারো না কারো বন্ধু। হ্যাঁ, এরকম আরো বলবো। আমি কারো ভাই, কার ভাই, কার ভাই, আরেকজনের ভাই হতে হবে, এরকম বলবো। হ্যাঁ হ্যাঁ, আমি একা তো আর আমার ভাই। হ্যাঁ, আচ্ছা, এটা এরকম যে একে অপরের আইসোটোপ বলছি। অর্থাৎ আচ্ছা। মনে রাখার নিনজার যে টেকনিকটা, সেটা হচ্ছে যে প্রোটন সংখ্যা সমান পথে প্রোটন, পথে পারমাণবিক সংখ্যা, পথে প্রোটন সংখ্যা, পথে পারমাণবিক সংখ্যা, পথে আইসোটোপ। অর্থাৎ আইসোটোপের শেষে যে প আছে, এটা দেখে মনে রাখবো প্রোটন সংখ্যা সমান হলে তারাই। ও ওয়াও, এটা তো মারাত্মক। প মনে নাইস এন্ড অ্যাট্রাকটিভ একটা ট্রিক স্যার। তাহলে আইসোটোনটা কি? একই, এটা মনে রাখা এটা সহজ, আমরা এইভাবেই মনে রাখি। আইসোটোন যদি নিউটন সংখ্যাগুলো সমান হয়। ও আচ্ছা, শেষে ন আছে মানে নিউটন সংখ্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আরেকটা শব্দ আছে আইসোবার। আইসোবার, দেখেন বার আর ভর কথাটা মিল আছে না? ভর সংখ্যা আইসোবার। আচ্ছা, কিভাবে মনে রাখতে পারবো? এই যে যেমন এই সিলিকন আর ফসফরাস। সিলিকনের হচ্ছে 14, 15, 14, 30, 31। সিলিকনের 50, 14, হ্যাঁ, এক্ষেত্রে দেখেন স্যার, এটা হচ্ছে প্রোটন সংখ্যা 14, এটা প্রোটন সংখ্যা 15। অর্থাৎ পারমাণবিক সংখ্যা দুইটা আলাদা, কিন্তু যখনই আলাদা তখনই কিন্তু একে অপরের আর ওই হচ্ছে মৌল দুইটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে এক এক ছিল বলে এটা এইচ ছিল। আচ্ছা 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 আর এখানে দুইটা আলাদা, তার জন্য এরাও কিন্তু আলাদা। এটা সিলিকন, এটা ফসফরাস। আচ্ছা আচ্ছা। এখানে প্রোটন 15, এখানে প্রোটন 14, আর এখানে 15। কিন্তু এখানে ভর 30, এখানে ভর 31। কিন্তু পার্থক্য দেখেন, মাঝখানে নিউটন হচ্ছে 16 বিয়োগফল, এখানে নিউটন 16 বিয়োগফল। আচ্ছা আচ্ছা, তাহলে নিউটনে মিল। তাহলে এরা একে অপরের, একে অপরে আইসোটোন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। অনুরূপ ভাবে যদি আমরা সালফার, কপার আর জিঙ্কের জন্য দেখি, কপার আর জিঙ্ক। কপার জিঙ্কের ক্ষেত্রে 64, 64, এখানে হচ্ছে 29, 30। দেখেন এদের 64, 64। এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 35, নিউটন আচ্ছা, সংখ্যা। হ্যাঁ, হ্যাঁ। এখানে নিউটন সংখ্যা হচ্ছে 34। অর্থাৎ এদের প্রোটন সংখ্যাগুলো আলাদা, নিউটন সংখ্যাগুলো আলাদা, কিন্তু ভর সংখ্যা আবার এক। আচ্ছা, ভর সংখ্যা সেক্ষেত্রে আইসো বার বলবো। আচ্ছা আচ্ছা, এই 64টা কি জানো স্যার? ভর সংখ্যা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে প্রোটন, এইটার সাথে নিউটন সংখ্যা যোগ করলে ভর সংখ্যা পাবো আমরা। আচ্ছা আচ্ছা, ও তার মানে যোগ বিয়োগের খেলা পুরো, যোগ বিয়োগের খেলা। এই যে আমরা, এটা হচ্ছে অ্যাটমিক মাস ইকুয়াল টু প্রোটন প্লাস নিউটন। অর্থাৎ ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা, মানে প্রোটন সংখ্যা নিউটন সংখ্যাকে যোগ করলে আমরা ভর সংখ্যা মাথার উপরটা পাবো। আচ্ছা, নিচে থাকে যেটা, সেটা হচ্ছে প্রোটন সংখ্যা, আর উপরে থাকে এইটা ভর সংখ্যা, আর বিয়োগ ফলটাকে বলি নিউটন সংখ্যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অর্থাৎ আমরা যেটা শিখলাম হচ্ছে নিউটন সংখ্যা, যেটা ওই যে একজন বলে দিয়েছে যে নতে নিউটন, হ্যাঁ নিউটন সংখ্যা মিল পাইলে সেটা আমরা আইসোটোন বলবো। বতে ভর। সুজন মাহমুদ স্যার বলতেছে, স্যার আমি কিছু বলতে চাই, এখন বলবো নাকি আলাদা করে বলবো? সুন্দর আলোচনা স্যার, আপনি 2000 টাকা বিকাশ করার পরে আমাদেরকে ফোনে বলে দিন। আমাদের বাংলা হৃদয় চন্দ্র দেব বলেছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, অনেক স্টাডি করে নামগুলো বলে দিয়েছে। অর্থাৎ ওনারা অনেক স্টাডি করে স্যার, বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে হ্যাঁ, আমার মতো বুড়ো হয়ে যায় নাই তারা। সেক্ষেত্রে দেখেন আইসোটোপের ক্ষেত্রে কোনটা সমান থাকবে? উত্তর হচ্ছে প্রোটন সংখ্যা সমান থাকবে। ওই যে আইসোটোপ প্রোটন সংখ্যা সমান, তাহলে একদম নরমাল বিষয় আসছে। আচ্ছা, নিউটন সংখ্যা। এখানে একটা বিষয় একটু বলি, তার মানে আইসোটোপ থেকে 31তম বিসিএস এর প্রশ্ন ছিল এটাই। আবার 29 এবং 22, তার মানে কি বিসিএস এখান থেকে প্রশ্ন হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে আজকের আলোচনাটা ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট আলোচনা এবং অনেকের বেশ ইজিয়েস্ট একটা বিষয় যে মনে রাখার জন্য। আরো মনে রাখা যায়, নিচে থাকবে প্রোটন সংখ্যা, মাথার উপরে থাকে ভর সংখ্যা, মাঝখানে বিয়োগফলটা হচ্ছে নিউটন সংখ্যা। এখানে সহজে বলে দিয়েছে নিউটন সংখ্যা সমানকে নিউটন, তাহলে উত্তর কি আসছে? টন ন থাকলে। আচ্ছা আচ্ছা, একেবারে আইসোটোপ। চমৎকার জিনিস।
নেক্সট কোশ্চেন, এমডি আকাশ সি উত্তর করেছে, ধন্যবাদ সাথে থাকার জন্য। যেসব পরমাণুর ভর সংখ্যা সমান। আচ্ছা আচ্ছা, ভর, হ্যাঁ, ওই যে বার আর ভর বললেন যে, আচ্ছা আচ্ছা চলে আসছে তাহলে। আচ্ছা আচ্ছা সহজে উত্তর। স্যার আমি এই যে আইসোটোপ, আইসোবার, আইসোটোন দেখলাম, কিন্তু এখানে আবার মার লেখা। আচ্ছা, কারে মার? দেখি আমাকেই মারতে পারে। আইসো মার আবার কি জিনিস স্যার? আচ্ছা, তাহলে আমরা আইসো বার সম্পর্কে জানাম। স্যারের কোশ্চেন ছিল আইসো মারটা কি। আইসো মারটা হচ্ছে কিছু জিনিস আছে, যেমন দেখতে একই রকম কিছু যৌগের ক্ষেত্রে, এটা যৌগের ক্ষেত্রে এতক্ষণ যেগুলো বললাম আইসোটোপ, সবসময় মৌলের ক্ষেত্রে স্যার। আইসোটোপ একই মৌলের ক্ষেত্রে হতো। হ্যাঁ হ্যাঁ, একই একই মৌলের, ওখানে চেঞ্জ হতো না। হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের আইসোটোপ হয়, ইউরেনিয়ামের আইসোটোপ হচ্ছে। আর আইসোটোন আর আইসোবার হচ্ছে ভিন্ন মৌলের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা চেঞ্জ হচ্ছে। আর আইসোমারটা হচ্ছে যৌগের ক্ষেত্রে। যৌগের ক্ষেত্রে যেমন আমরা যদি সহজ ভাষায় বলি, আমারও দুইটা চোখ, আপনারও দুইটা চোখ, কিন্তু আমার দুইটা চোখ সামনে, আপনার দুইটা চোখ পিছনে, তাইলে আমরা একে অপরের আইসোমার। আচ্ছা আচ্ছা, দেখতে মানে গঠন একই রকম আমাদের, কিন্তু জায়গাগুলো, আমার হাত দুই পাশে, সালের হাতে এইখানে একটা, ওইখানে একটা। আচ্ছা আচ্ছা, এটা কি যৌগের ক্ষেত্রে হয় না? হ্যাঁ, যৌগের ক্ষেত্রে। আমি দেখাই একটা উদাহরণ, এরকম হতে পারে। আমরা যদি CH2O CH2, এইটা আবার এইখানে দেখেন CH একটা হচ্ছে ইথানল আর একটা হচ্ছে ডাই মিথাইল ইথার। সরি, এটা CH3 দেখেন এখানে দুইটা, কিন্তু এখানে একটা ও আছে, এখানে একটা ও, এখানে এইচ আছে 3 3 6টা, এখানে 1 2 3 4 5 6টা। আচ্ছা, এখানে কার্বন আছে 2টা, এখানেও কার্বন, এখানেও 2টা। কোনো মানে আণবিক গঠনে কোনো চেঞ্জ আচ্ছা, নেই, আচ্ছা। কিন্তু দেখতে দুই রকমের, দেখতে দুই রকম। একটার নাম হচ্ছে ডাই মিথাইল ইথার, আর একটার নাম ইথানল। আচ্ছা, এগুলোকে বলবো আমরা আইসোমার, একে অপরের আইসোমার। আচ্ছা আচ্ছা, ও একে অপরের আইসোমার, একে অপরের আইসোমার, বাহ, একে অপরের বন্ধু, একা একা তারা আইসোমার হওয়া যায় না, এরা একে অপরের আইসোমার। নামগুলো তো অনেকটা কাছাকাছি স্যার। তার যদি কোশ্চেন হয় ডাই মিথাইল ইথারের আইসোমারকে ইথানল, ইথানলের আইসোমারটাকে ডাই মিথাইল আচ্ছা, ইথার, এই নামটা আমরা মুখস্থ করতে পারি। অর্থাৎ এদের মানে এই জিনিসগুলো একটু মুখস্থ রাখতে হবে। নামটা মুখস্থ রাখতে পারি, আচ্ছা, খুব অল্প স্বল্প কিছু থাকবে। বায়োজিৎ বোস্তামি অ্যালকোহল বলছেন? ও হ্যাঁ, বায়োজিৎ বোস্তামি কিটোন বলছেন, পরে বলবো অ্যালকোহল। হ্যাঁ, ঠিক আছে, ইথানল এটা এক ধরনের অ্যালকোহল। অ্যালকোহল মানে যে নেশা করে যে অ্যালকোহল স্যার। হ্যাঁ, সাথে তো ঠিক আছে, আমরা স্যারের কোশ্চেন আবার চলে যাচ্ছি। আমরা বুঝতে পারছি আইসোমারটা কি জিনিস। অর্থাৎ আইসোমার হচ্ছে তাদের দুটো আলাদা যৌগের মানে গঠন থাকবে একই রকম, নাকি? একই রকম আণবিক গঠন থাকবে, আণবিক গঠন থাকবে, কিন্তু আচ্ছা আচ্ছা, গঠনটা আলাদা হবে। আচ্ছা ঠিক আছে, মানে এক্ষেত্রে দুটো আলাদা যৌগ হইতে হবে। হ্যাঁ, যৌগ দুটো তখন আলাদা হয়ে যাচ্ছে, হ্যাঁ, নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, আচ্ছা। কিন্তু তাদের মধ্যে একই রকম পরমাণু, একই সংখ্যক পরমাণু থাকছে, কিন্তু তারা অন্যভাবে অবস্থান করছে। ওই যে সহজ কথা যে আমার দুই পাশে দুইটা হাত, হ্যাঁ, আর হ্যাঁ। কারো হাতটা উল্টে গেছে, আচ্ছা আচ্ছা, আমার সামনে দাঁড়িয়ে আপনার পিছনে দাঁড়িয়ে, হতেই পারে। আইসোমার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এবার পরের প্রশ্নটাতে চলে আসি। ইংরেজির অংশের আমরা এই আলোচনাটা দেখবো। মাশাআল্লাহ, অনেকে যুক্ত আছেন আমাদের সাথে। তো দেখি মানে এই প্রশ্নটাতে অনেকে অনেক জায়গায় গিট্টু লাগায় ফেলে। তো দেখি আপনারা এটাকে আসলে কি বলতে পারেন। হ্যাঁ, এখানে একটা আমরা প্রশ্নটা যেটা দেখতে পাচ্ছি, দ্য ওয়ার্ড ভয়েস ইজ এ অর অ্যান, যে ভয়েস শব্দটা এটা কি, ড্যাশ নাউন, এটা কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন আর কালেকটিভ নাউন? আপনার কাছে কি মনে হয়? মাফিয়া প্রিয়া, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মামুন আলী ভাই বলতেছেন এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, বাকিরা একটু চেষ্টা করেন প্লিজ। এখানে ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট আছে। বায়েজিদ বোস্তামিও বলেছেন এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওয়াও, বাকিরা একটু ট্রাই করেন, মজা পাবো। হ্যাঁ, আমরা খুব ইন্টারেস্টিং কিছু বিষয় শিখতে পারবো, এবং আমাদের ছোটবেলা থেকে যে কি পরিমাণ। কি স্যার এটা ইংলিশের টপিক ভয়েস নাকি আমার কণ্ঠের ভয়েস? আচ্ছা আচ্ছা, এইখানে ভয়েস বলতে আমরা কণ্ঠস্বর বোঝাচ্ছি আর কি। এটা কি? আচ্ছা আচ্ছা, এই যে কণ্ঠস্বর কেমনে লেখে স্যার? আমি তো বাংলায় মূর্ধন্যয় ঠ। আচ্ছা আচ্ছা, মূর্ধন্য ঠ না স্যার, কণ্ঠস্বর নাকি স্যার? হয়েছে এবার? আচ্ছা আচ্ছা, এই ভয়েসটা বনি আমিন বলতেছেন এ। আচ্ছা, বনি আমিনের জরিমানা হবে আজকে। সুইটি রায় বলতেছেন কমন নাউন। আচ্ছা, সুইটি রায় অনেকক্ষণ পরে পেলাম আপনারে। সুইটি রায় স্যার সবসময় আমাদের আলোচনায় থাকে। কৃষিবিদ শবনম মোস্তারি, উনিও এ। ও মাই গড, সবাই এ বলতেছেন তাই না? তাহলে আমি বলি, দেখেন এ সবার আগে হবে না। এবার বলেন বাকিরা এবার বলা শুরু করেন। এটারে বাদ দিয়ে দেন, একটা অপশন কমাই দিলাম, বি সি ডি, কোনটা হতে পারে? হুমায়ুন কবির ভাই বলছেন কমন নাউন।
আচ্ছা, এরপরে যারা কমন নাউন বলছেন আরেকটা অপশন কমাই দিলাম, নেন কমন নাউনও হবে না। এবার 50-50, আগে ছিল 25% পসিবিলিটি বা প্রবাবিলিটি যেটা বলেন আর কি। মাফিয়া প্রিয়া বাবা, এ আর ডি তো আগে কেটে দিয়েছি, এবার কমন এবং ম্যাটেরিয়াল এই দুটো থেকে কোনটা হবে? আব্দুল কুদ্দুস ভাই বলছেন এ এ এ এ এ। আচ্ছা আচ্ছা, আপনি এ এ এ শুধু একটা পি দিলে আপা 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 হইতো, সুন্দর লাগতো আরো। ফাতেমা নাসরিন বলছেন ডি। আচ্ছা ফাতেমা নাসরিন, দেখেন এবার খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট বলি স্যার, এই জায়গাটায় আমি নিজেও একটা সময় ভুল জানতাম। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমি এখানে লিখে দিই আপনাদের জন্য সুবিধা হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন আর ম্যাটেরিয়াল নাউন, দুটোর মধ্যে একটা মারাত্মক সূক্ষ্ম পার্থক্য আছে, অনেকে ধরতে পারে না। এবার বলতেছেন বি শিওর, ভাই চারটা বললে একটা হবে ইনশাআল্লাহ, শিওর, কোনো সমস্যা নাই, একটা হবেই। একটা হবে, হবে না মানে ওর বাবা হবে, মা চেয়ে চেয়ে দেখবে, হবে, হতেই হবে। তাহলে দেখেন, মাথায় রেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন গুলোকে ধরা, ছোঁয়া, দেখা, আঞ্চলিক ভাষা লিখলাম, হ্যাঁ, গোনা যায় না। আর ম্যাটেরিয়াল নাউন যেটা সাধারণত আমি লিখলাম, হ্যাঁ সাধারণত, কারণ কিছু এক্সেপশন আছে। স্যার আরেকটা কমিয়ে দেন, বনিয়ামিন মারাত্মক কথা বলছেন, স্যার একটাই দেন, একটাই হবে, সুন্দর, ঠিক আছে একটু পরে কমাই দিচ্ছি আমরা, হ্যাঁ কমাই দিয়ে উত্তর দিয়ে দেবো। সুইটি এবার বলতেছেন সি। আচ্ছা দেখেন, সাধারণত ম্যাটেরিয়াল নাউন গুলোকে সাধারণত বলছি, কিন্তু এটা একদম সবসময় হবে এরকম না। ধরা অথবা ছোঁয়া যায়, কিন্তু গোনা যায় না, অথবা গোনা হয় না। এখন এইটা দিয়েও আমরা শনাক্ত করতে পারি না। এখানে মারাত্মক একটা পয়েন্ট আছে, দেখেন, যে এই জায়গাটা আমরা যদি জানি তাহলে ইনশাআল্লাহ একবারে কায়ামত সে কায়ামত তক আপনার আর কেউ কোনোদিন আটকাইতে পারবে না। সুজন স্যার বলতেছেন সুমন স্যারের পিরানটা খুব সুন্দর, বিজ্ঞান স্যার তো পুরো রোমান্টিক হাসি দিচ্ছেন। জি ভাই, বিজ্ঞান স্যারের কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি সব রোমান্টিক। আর আমার শার্টটা যেহেতু ভালো লাগছে, পিরানটা আর কি, এটা আপনার ফটোকপি করে দেবো আমরা। আচ্ছা আচ্ছা, তো আপনারা একটু কষ্ট করে আপনাদের বাকি বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করবেন প্লিজ। হ্যাঁ আচ্ছা, তাহলে এইবার একটু আসি। দেখেন আমরা জানি আমাদের পাঁচটা ইন্দ্রিয়। প্রিয়া লেখছে স্যার আপনার মতো বাংলা মানে না অনেক সমস্যা তারও নাকি। আচ্ছা আচ্ছা, সুজন স্যারকে তো দেখতেই পারি স্যার। হ্যাঁ সুজন স্যারকে এরপরে নেক্সট সুজন স্যারের সাথে বাংলা বানান নিয়ে আপনাদের একটা বিশাল ক্লাস হবে ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, পঞ্চ ইন্দ্রিয়, এই যে পঞ্চ কেমনে লেখে স্যার, আমি যে কি বিপদ জানেন, মানে বিয়েটা আগে করে ফেলছি স্যার, এখন কাউরে প্রেমপত্র দিলে আমার বিয়ে হইতো না, হ্যাঁ রিজেক্টেড সাথে সাথে। দেখেন এইটা হলো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা সম্ভব নয়। এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর এইটা হলো দেখেন, এই পয়েন্টটা যদি মাথায় থাকে তাহলে খাতায় কোপায় দিতে পারবেন। তো ভয়েস স্যার এখানে চলে আসবে। হ্যাঁ চলে আসতো তো স্যার, পঞ্চ ইন্দ্রিয় আমাদের এই যে চোখ মুখ নাক কান, তাই না, সেই তো স্পর্শ, এই যে পঞ্চ ইন্দ্রিয়, ইন্দ্রিয়র এক বা একাধিক দ্বারা শনাক্ত করা যায়। আর এখানে আরেকটা পয়েন্ট আছে, এটা আমি একটু বলে দিই আপনাদের জন্য সুবিধা হবে। তা হলো ম্যাটেরিয়াল নাউন গুলোকে সাধারণত পরিমাপ করা হয়। এখন দেখেন, এই যে আমি চিল্লায় চিল্লায় কথা বলতেছি, আপনি আমার কণ্ঠস্বর বা ভয়েস শুনতে পাচ্ছেন। এখন আমি যদি একটু একদম মানে আমার সাউন্ড কমাই দেই, আপনি তখন আস্তে শুনতে পারবেন। তার মানে স্যার ভয়েস বা কণ্ঠস্বর এগুলো ডেসিবল, তাই না? এই যে দেখেন, আপনি আমার যে ভাইব্রেশন বা কম্পাঙ্ক বা ডেসিবল, এগুলো যখন আপনি পরিমাপ করতে পারবেন কিনা, আপনি ধরে নেন বলতেছেন যে ভাই আমি তো বিজ্ঞান বুঝি না, ডেসিবল বুঝি না, তাহলে দরকার নাই, আপনি খালি বোঝেন এই যে ভয়েস মানে কি, ভয়েস মানে হলো কণ্ঠস্বর। আচ্ছা কণ্ঠস্বর পাঁচটা যে ইন্দ্রিয়, এর যে কোনো একটা দিয়ে শনাক্ত করা যায় কিনা? কণ্ঠস্বরে যে কানে শুনতেছেন, ঝামেলা শেষ। কিন্তু অ্যাবস্ট্রাক্ট যদি হতো স্যার, যেমন অনেস্টি, স্যার অনেস্টি, সততারে স্যার কান দিয়ে শোনা যায় না, নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, জিভা দিয়ে চাটতে পারতেছেন না, মুখ দিয়ে খাইতে পারতেছেন না, ইভেন স্পর্শ করা যাচ্ছে না। এই হলো ঘটনা। এইখানে আরেকটা মারাত্মক টেকনিক আমি স্টুডেন্টদেরকে বলে দিই, কারণ আমি দেখছি স্যার সবসময় ছোটখাটো টেকনিকের মাধ্যমে, টিপস এন্ড টেকনিকের মাধ্যমে সবসময় বিজ্ঞান শেখায়। সেটা হচ্ছে আমি স্টুডেন্টদেরকে এভাবে বলি যে মাথায় রেখেন ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আর একটা হলো প্রপার নাউন। আমরা যে কাজটা করব, আমরা ম্যাটেরিয়ালের এম রেখে বাকিটা কেটে দেব, অ্যাবস্ট্রাক্টের এ রেখে বাকিটা কেটে দেব, প্রপারের পি রেখে বাকিটা কেটে দেব।
তাহলে আমাদের থাকতেছে কি মাপ মাপ বা ম্যাপ। ম্যাপ এই যে আপনি তাহলে যেটা মাথায় রাখবেন ম্যাপ, এই ম্যাপের সামনে যদি আপনি একটা খ্যাপ মেরে দেন ডিটারমিনার দিয়ে, মাথায় রেখেন যদি ম্যাপ অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন অর ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আর প্রপার নাউন, এই তিনটা নাউনের যে কোনো একটা নাউনের সামনে যদি ডিটারমিনার বসে যায়, সেক্ষেত্রে ম্যাটেরিয়াল নাউন হলেও সেটা কমন নাউন হয়, সেক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউন হলেও সেটা কমন নাউন হয়, এন্ড ইভেন প্রপার নাউন হলেও সেটা কমন নাউন হয়। যেমন ধরে নেন, স্যার উদাহরণ দিলাম না, ধরে নেন আমার যে বনি নামে একটা ছেলে আছে, ঠিক আছে, ধরে নেন বনি হচ্ছে একটা নায়ক, পরিমণি হলো তার নায়িকা আর কি। হ্যাঁ, এখন এই সিনেমাতে বনি নায়ক, খেয়াল করেন। এখন মনে করেন বনি খুব গরিব মানুষ, হ্যাঁ, আর PM মানে পরিমণি তার নায়িকা, পরিমণিরা খুব রিচ আর বনি হলো গরিব, গরিবের বাংলায় বনি, তারপরও আমি এখানে লিখে দিলাম পুয়োর মনে করেন। এখন এটা সিনেমার নায়ক নায়িকার গল্প বলি, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। মামলা হোক করবে ভয়েস যে না, বনি খুব ভালো ছেলে, 99% ভালো। এখন ধরে নেন এই সিনেমায় সে গরিব, পরিমণির ভাই একসাথে 4-5টা ভাই এসে বনির ইচ্ছা মতো কিল ঘুষি লাথি গুতা মারার পর বনি চিৎপাটাহে পড়ে রয়েছে, ওর শরীরে আর বল নাই। তখন PM আইসা মানে পরিমণি এসে সাউন্ড দিচ্ছে, জান ওঠো মারো। এইবার দেখেন জানের ভয়েস যখন বনি শুনছে, এখন আমরা বললাম হার ভয়েস, তা কার ভয়েস? ওই যে পরিমণির ভয়েস। আমরা যদি বলি হার ভয়েস ইন্সপায়ার্ড বনি, এইবার দেখেন হার মানে যে নায়িকার ভয়েস বনিকে অনুপ্রাণিত করলো। এইবার খেয়াল করেন, আমরা কিন্তু জানি ডিটারমিনার নিয়ে আমরা এর আগে অনেক আলোচনা করেছি। ডিটারমিনার হলো সংখ্যা, পরিমাণ, আর্টিকেল, এছাড়াও পজেসিভ যেগুলো আছে, পজেসিভ মাই, আওয়ার, ইওর, হিজ, হার। এই দেখেন এই ভয়েসটাও কিন্তু, এই যে ভয়েসটা, এটাও কিন্তু ম্যাটেরিয়াল নাউন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা তো জেনে আসছি ম্যাটেরিয়াল নাউন হোক, অ্যাবস্ট্রাক্ট নাউন হোক আর প্রপার নাউন হোক, যদি এর সামনে ডিটারমিনার চলে আসে তাহলে এর অবস্থা খারাপ। এটা সাথে সাথে কমন হয়ে গেছে। তার মানে এই যে ভয়েস শব্দটা এখানে জাস্ট ভয়েস হিসেবে রাখছি, এটা কি ছেলেদের ভয়েস না মেয়েদের ভয়েস? নায়িকার ভয়েস মানে এটা কোকিল কণ্ঠী মমতাজের ভয়েস নাকি হিরো আলমের ভয়েস, এটা বলি নাই আমরা, শুধু ভয়েস ছিল, এখানে কোনো ডিটারমিনার ছিল না। তাই আমরা এটাকে ওই যে পঞ্চেন্দ্রিয়র বিষয় চিন্তা ভাবনা করে ম্যাটেরিয়াল নাউন বলেছিলাম। কিন্তু আমি যদি বলি যে মেয়েটির ভয়েস বনিকে উত্তেজিত করলো, বনিকে অনুপ্রাণিত করলো, তখন এই ভয়েস কিন্তু কমন নাউন হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। ওকে, মোনাবি মাসুম মির্জালাল, কেমন আছো তুমি? তোমাকে দেখে ভালো লাগলো, ধন্যবাদ মাসুম ভাই। আমার ছোটবেলার অনেক স্মৃতি আছে মাসুম ভাইয়ের সাথে। জাযাকাল্লাহ ভাই, ভালো আছি ভাইজান। তো এবার তো মানে স্যারের প্রশ্ন নাকি স্যার? সাউন্ড ইডিট ডেসিবল বলেছে বায়েজিদ বোস্তামি, সুইটি রায় ইফেক্টিভ ক্লাস। হ্যাঁ, থ্যাংক ইউ, সাথেই থাকুন। আসলে ইংলিশের ভীতি আর থাকবে না আমাদের সাথে, ইংলিশের বস তো আছে। আরে আপনি তো আচ্ছা, আরো বড় বস। এই 30, 34তম, 28তম, 30তম BCS এর প্রশ্ন, নবায়নযোগ্য জ্বালানি কোনটা? ও মাই গড স্যার, এক প্রশ্ন তিনবার আসছে, আসছে, এটা কোনো কথা? নবায়নযোগ্য জ্বালানি কোনটা? প্রশ্নগুলো তাই হয়। এই প্রশ্নটা বিশেষ করে BCS এ আসতেছে। এখন যদি BCS এর কোশ্চেন গুলো একটু ক্রিটিক্যাল হচ্ছে, কিন্তু তারপরেও এগুলা এটির জন্য, প্রাইমারির জন্য, 11 থেকে 20-এর জন্য মানে টনিক একবারে, হ্যাঁ, যে গিলে খাবো আর আনসার করবো, এই টাইপের কোশ্চেন আসার মতো এত। তাহলে আমাদের এই জন্য নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে নবায়নযোগ্য জ্বালানি কোনটা, যেটা বারবার নবায়ন করা যায়, বারবার ব্যবহার করা যায়, যার উৎস সহজে শেষ হয় না। পানি শক্তি, যেটা সমুদ্র শক্তি, যেটা এটার ইংরেজিতে রিনিউয়েবল এনার্জি বলে, রিনিউয়েবল এনার্জি, এটাকে বারবার আমরা ব্যবহার করতে পারি। তো কয়েকটা যদি কমন নবায়নযোগ্য, অল্প কয়েকটা আছে, বেশি তো নাই, বেশি থাকলে তো আমরা পরিবেশগত দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হতাম না। অল্প কয়েকটা যদি আমরা খুব ভালোভাবে মনে রাখতে পারি, তাহলে হয়তো আনসার গুলো করতে পারি। যেমন বায়োগ্যাসটা আছে স্যার, বায়োগ্যাস যেটা প্রচুর পরিমাণে আমরা জীবস থেকে পাই, তারপরে পরমাণু শক্তিটা পাচ্ছি, তারপরে আপনার হচ্ছে সমুদ্র স্রোত পাই, বাতাস শক্তিটা পাচ্ছি, সূর্য থেকে যে শক্তিটা পাচ্ছি, প্রচুর পরিমাণে শক্তি পাচ্ছি, যেগুলা বারবার আমরা নবায়ন করে করে ব্যবহার করতে পারি। এই নবায়নযোগ্য শক্তিটাকে স্যার এইভাবে আমরা মনে রাখতে যদি পারি, যদি একটু মনে রাখার জন্য একটা চেষ্টা করতে পারি কিনা স্যার, দেখি তো। এই যে সুবাস পাজি নবায়ন করো। আচ্ছা, একটু যদি মনে রাখি, দেখেন তো স্যার, এই সূর্য শক্তি, যদি এভাবে যদি বানানটা এইভাবে হয়, সূর্য শক্তি, বায়োগ্যাস বা বাতাস শক্তি, সমুদ্র স্রোত, পানি শক্তি, হ্যাঁ, পানি প্রবাহ, সরি পারমাণবিক শক্তি, জিওথার্মাল এনার্জি,
এটা আমার কি ভূত্বকের মানে মাটির নিচে যে প্রচুর পরিমাণে মেটাল গুলো থাকে তাদের থেকে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে মাটির নিচে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, হ্যাঁ, এটা একটা আগ্নেয়গিরি কি আমরা এই কাজে ব্যবহার করতে পারবো? আগ্নেয়গিরি অগ্নুৎপাতে আচ্ছা, যে আচ্ছা, প্রচুর আচ্ছা। পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে, আচ্ছা, প্রচুর আচ্ছা। পরিমাণে তাপ মানে মাটির নিচে যেটা, হ্যাঁ, লাভা ম্যাগমা উৎপন্ন হচ্ছে, প্রচুর হ্যাঁ, পরিমাণে হ্যাঁ, তাপ আচ্ছা, উৎপন্ন আচ্ছা। হচ্ছে, ওই কাজগুলো ওটা বারবার ব্যবহার করা সম্ভব হয়। আচ্ছা, এটা মনে হয় মানে তুলনামূলক সহজ না স্যার? হ্যাঁ, তুলনামূলক সহজ। আচ্ছা, আচ্ছা। এই টেকনিকটা দেওয়ার জন্য সামনে নিয়ে আসছে যে সুভাষ পাজি। আচ্ছা, আচ্ছা। মনে রাখবো সুভাষ পাজি, নবায়নযোগ্য কে? সুভাষ পাজি। হ্যাঁ, সুভাষ পাজি আমাদেরকে, সুভাষ পাজি নামে একটা লোক বলো বারবার টেলিভিশনে, এই লোকটা একটা লোক, সুভাষ পাজি নামে একটা মানুষ ছিল, বুঝছেন স্যার? আচ্ছা। সে এসে আমাদেরকে যে বড় টেলিভিশন আছে না, ওই টেলিভিশন দেখতাম, এসে বলতো কি ভাই এটা লাইসেন্স নবায়ন করো, নবায়ন করো। এই সুভাষ পাজি খালি নবায়ন করতে বলতো। আচ্ছা, আচ্ছা, এখান থেকে আমরা মনে রাখতে পারি নবায়ন। নবায়নযোগ্য যত জ্বালানি বা শক্তিগুলো আছে নাকি, হ্যাঁ, এই যে উৎসগুলো আছে। সূর্য শক্তি, আচ্ছা, আচ্ছা। বায়ু বা বাতাস, সমুদ্র স্রোত, পারমাণবিক শক্তি, আর জিওথার্মাল এনার্জি, ভূত্বক। আচ্ছা। হ্যাঁ, সুভাষ পাজি উত্তর দিয়েছে, সুইটি রায় সুইটি, সুভাষ পাজি। হ্যাঁ, আজকে থেকে মনে রাখবেন সুভাষ পাজি। উত্তর চলে আসছে পরমাণু শক্তি। হ্যাঁ, পরমাণু শক্তি প্রচুর পরিমাণে এটা আমরা ব্যবহার করি। এটা কি স্যার কন্টিনিউয়াসলি ইউজ করা সম্ভব? হ্যাঁ, পারমাণবিক চুল্লিতে, বিশেষ করে ইউরেনিয়াম। আমরা কি করি, ইউরেনিয়ামকে যখন কোন একটা নিউট্রন দিয়ে আমরা আঘাত করি, এই রূপপুরে আমাদের পারমাণবিক বিদ্যুৎ হ্যাঁ, কেন্দ্রটা হ্যাঁ, আছে, একটা নিউট্রন দিয়ে যখন আঘাত করব তখন ওখান থেকে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হবে এবং আরো 3টা নিউট্রন বের হবে। ওই 3টা নিউট্রন করবে কি, আরো 3টা আচ্ছা। ইউরেনিয়ামকে আঘাত করবে। তখন ওই 3টা থেকে আরো 3 থেকে 9টা বের হবে। আচ্ছা, ওই 3 থেকে 9 থেকে ওই 3 নং 27টা বের হবে। খালি বের হবে আর আঘাত করে চেইন রিঅ্যাকশন, আর রিঅ্যাকশন চেইন রিঅ্যাকশন, হ্যাঁ, চেইন রিঅ্যাকশন চালু হয়ে গেছে। মানে এইটা আর কি স্যার, মানে কোনো ফিক্সড টাইম আছে? একটা সময় গিয়ে কি স্টপ হবে নাকি চলতে থাকবে? চলতেই থাকবে, স্টপ আচ্ছা, না করলে আচ্ছা, চলতেই থাকবে। ওই stop না করলে চলতে থাকবে? চেইন রিঅ্যাকশন। এই জন্যই তো বলছি ও, আচ্ছা, হিউজ আচ্ছা। পরিমাণ এনার্জি ব্যবহার হচ্ছে, হিউজ পরিমাণ এনার্জি ব্যবহার হচ্ছে। রাসেল কবির, আলহামদুলিল্লাহ মজার ক্লাস আছে, ধন্যবাদ রাসেল কবিরকে। শরীফ আহমেদ ভাই, অসাধারণ ক্লাস। জি, স্টুডেন্টরা আপনার অসাধারণ ক্লাস করতে যাচ্ছে স্যার, এরপরে ইন্টারন্যাশনাল ক্লাস। নবায়নযোগ্য জ্বালানি স্যার, আজকে থেকে যদি কেউ মনে রাখে সুভাষ পাজি, হ্যাঁ, তাহলে আশা করি যে ইজিলি মনে রাখতে পারবেন, ইজিলি অ্যান্সার করতে পারবে। এম এম মাসুম, এক্সেলেন্ট ক্লাস, মাশাআল্লাহ, ধন্যবাদ। প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক স্যার, 2015 সালের কোশ্চেন। নবায়নযোগ্য শক্তির উৎস কোনটা? সুভাষ পাজি প্রথম ঝামেলা শেষ। চলে আসে। এখন তো মনে হচ্ছে বাচ্চাদের প্রশ্নগুলো। হ্যাঁ, বাচ্চাদের প্রশ্ন, সুভাষ পাজি, এটা তো মনে রাখতে হবে। হ্যাঁ, ওই যে বাতে বাতাস বায়ু গ্যাস, উত্তর চলে আসছে, উত্তর দিয়ে দিচ্ছে পারমাণবিক শক্তি। হ্যাঁ, সুইটি রায় সুইটি বেশ আমাদের সাথে অ্যাক্টিভ, ধন্যবাদ উনি মারাত্মক অ্যাক্টিভ, মাশাআল্লাহ। স্যার। আচ্ছা, তাহলে এবার আসেন আমরা পরের একটা প্রশ্নে যাই। মানে এই আসলে প্রশ্নটা এত বেশি সহজ, আমার মনে হয় আলোচনা না করলেও আপনারা 99% মানুষ পেরে যাবেন। হ্যাঁ, আসলে 99% মনে হয় কম বলে ফেলছি আর কি, আরো বেশি, অলমোস্ট সবাই পারবেন। তো দেখেন, ট্রাভেলার্স বা ভ্রমণকারীরা ড্যাশ দেয়ার রিজার্ভেশন, তাদের রিজার্ভ করে রাখা উচিত ওয়েল ইন অ্যাডভান্স, আগে থেকেই খুব ভালোভাবে তাদের রিজার্ভ করে রাখা উচিত। ইফ, যদি দে ওয়ান্ট টু ভিজিট সেন্ট মার্টিন আইল্যান্ড। হ্যাঁ, এটা কিন্তু দেখেন মনে হবে ইসল্যান্ড, এখানে এসটা সাইলেন্ট থাকবে। যেমন আপনি যখন ওই যে লিখতেছেন স্বাগতম, আপনি কিন্তু বলেন না ইস বাগতম। হ্যাঁ, এখানে ব যেমন ওই যে সাইলেন্ট থাকতেছে, এখানেও আপনার এসটা সাইলেন্ট থাকতেছে, ইসল্যান্ড না কিন্তু আইল্যান্ড। এখন আমরা অপশনে যা দেখতে পাচ্ছি, হ্যাড বেটার, হ্যাড বেটার, হ্যাড বেটার, হ্যাড টু বেটার, হ্যাড বেটার, এখানেও হ্যাড বেটার। তো দেখেন, এইখানে আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ খাতায় রাখতে হবে, সেটা হলো হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার। এই চারটা, হ্যাঁ, বাংলাদেশে একটা প্রচলিত নিয়ম আছে, আপনাদের বললে আবার আপনারা রাগ করেন স্যার। বাংলাদেশে একটা প্রচলিত নিয়ম হচ্ছে উড রাদার থাকলে এরপরে দেন লিখতে হয়, ডাহা মিশা কথা। দেখেন, এই চারটার পরেই দেন বসতে পারে, কিন্তু আমি নাম বলবো না, বিশেষ একটা বই আছে, আমরা সবাই ওই যে হাঁসের দেখবেন একটা বাচ্চা বা মা যেদিকে যায় বাকি সবগুলো ওই পেছনে পেছনে যায়, এটা খুব ঝামেলা, বুঝছেন? আপনার একটু স্টাডি করতে হবে। এইটা কি এই প্রশ্ন ছাড়াই মনে হয় অ্যান্সার করা যায় না? হ্যাঁ, প্রশ্ন ছাড়াও আনসার করা যায়, শুধু চারটা অপশন দেখলে। চারটাতেই বোঝা যাচ্ছে যে এরকম মনে হয় কিছু। এরপরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম হয়। হ্যাঁ, অনেকে প্রেজেন্ট ফর্ম বলেন, মাথায় রাখেন প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম এক না। যেমন আপনি যদি বলেন হি ইটস, দেখেন এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম। আবার আপনি যদি বলেন আই ইট, এটা বেস, এইটাও প্রেজেন্ট ফর্ম, কিন্তু পার্থক্য হচ্ছে গিয়ে এইটা অনলি প্রেজেন্ট ফর্ম, আর এটা প্রেজেন্ট ফর্মও হয়, বেস ফর্মও হয়। তাই আমরা অলওয়েজ প্রেজেন্ট ফর্ম না বলে বেস ফর্ম বলবো। আর বিষয়টা দাঁড়াচ্ছে যে হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, এগুলোর পরে ভার্বে নাম্বার 1 ফর্ম বা বেস ফর্ম বসে। এক্ষেত্রে বাংলাটা হয় কোনো কিছু
কোনো কিছু করাই বরং ভালো বা শ্রেয়। কারণ আপনি বলতে পারেন, এইবার দেখেন চলে আসছে যে তারা যদি সেন্ট মার্টিনে তারা যদি ভিজিট করতে চায়, তাহলে যারা ট্রাভেলার, যারা ভ্রমণকারী, তাদের বরং আগে থেকে রিজার্ভ করে রাখাটাই ভালো। পরবর্তীতে আপনি কি সিট পাচ্ছেন না, তাহলে দেখেন হ্যাড বেটারের পরে ইনফিনিটিভ, এটারে কেটে দিলাম, হ্যাডের পরে টু চলে আসছে, এটা অসম্ভব, এরকম কোন এক্সপ্রেশন ইংরেজিতে নাই। হ্যাঁ, শুধু হ্যাড টু হতে পারে, বেটার যদি না থাকতো হ্যাড টু গেট বলতে পারতাম আমরা, এখানে কোনো সমস্যা নাই, কারণ হ্যাড টু, হ্যাড টু এগুলো হচ্ছে সেমি মডেল, এক্ষেত্রে হতে পারতো। বাট যে হ্যাড টুর পর বেটার দিয়ে দিছে, এইরকম কোনো এক্সপ্রেশন ইংরেজিতে নাই। সো আমাদের সি নাম্বার অপশনটা, এই যে হ্যাড বেটার গেট, এইটাই পারফেক্ট। কেন ডি হলো না? কারণ এখানে হ্যাড বেটারের পরে গট দেয়া আছে। আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ। এস কে রাব্বি, হ্যাড বেটার গেট। ধন্যবাদ মামুন আলী ভাই, সি সুইটি রায়। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আসেন আমরা পরের প্রশ্নে চলে যাই। এবার স্যার আপনাদের সাথে তাহলে বিজ্ঞানের একটা প্রশ্ন আলোচনা করি। একটা কথা মনে পড়ে গেল, আমার একটা ম্যাডাম ক্লাস নিতে আসছিল ইউনিভার্সিটিতে। তো ইউনিভার্সিটিতে দেখা গেল যে স্যার ম্যাডামদেরকে একটু বা স্যারদেরকে একটু ক্রিটিক্যাল প্রশ্ন করলে, যেহেতু ইউনিভার্সিটিতে সব প্রশ্ন মার্কস তো তাদের হাতেই থাকে, এই সব ধরনের প্রশ্ন করা যায় না, নেগেটিভলি বলছি না। তো হুট করে একটা প্রশ্ন মনে পড়ে গেল, থতমত খাওয়ার কারণে ম্যাডাম আমাকে মনে পড়ে এখনো যে ইউ হ্যাড বেটার সিট ডাউন, এরকম করে আমাকে ধমক দিয়ে বললো, সে প্রশ্নের উত্তরটা না দিতে পারে এরকম করে। তোর বসে যায় ভালো, তাই না? আমি এরকম সিচুয়েশনে পড়ছিলাম স্যার, এটা প্রশ্ন করার কারণে তুই কি জঙ্গল থেকে আসছিস, পরে যাক আল্লাহ স্যারদেরকে ভালো রাখে। তবে এই মডেলগুলো স্যার মুখস্থ বেশি ভালো রাখাই করে, হ্যাঁ এটা করে ফেলতে হবে। কারণ সব জায়গাতে তো, যেমন স্যার এখন কেউ যদি বলে সন্ধ্যে সূরা ফাতিহা মুখস্থ রাখবো, তাহলে তো বিপদ। কিছু জিনিস মুখস্থ করতে হবে আপনাকে, আপনার জন্মসাল মুখস্থ করতে হবে। আচ্ছা স্যার আপনি বলেন না, আপনি বলেন, সমস্যা কি? আপনি আপনাদের জন্য যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে দশম থেকে 10 থেকে 20তম গ্রেডের যে ক্যাশ ব্যাচে আমাদের ভর্তি চলছে। আর এখানে এটিও ক্ষেত্রে যে নিয়োগটা চলছে, সামনে অনেকে প্রশ্ন করছে যে এটিওতে ফিমেলরা নিয়োগ পাবে কিনা বা কিরকম হবে। আসলে আমরা তো জানি যে বৈষম্যবিহীন একটা নিয়োগের দিকে আমরা যাচ্ছি, আশা করি অনেক সুন্দর একটা ফেয়ার নিয়োগ হবে, আমরা তো আশা করেই বাঁচবো। আর জব কাউন্সিলের জন্য আপনাদের সাথে আছে, আমরা খুব ভালো একটা অফার জব কাউন্সিলের পক্ষ থেকে আমাদের যাত্রা লগ্ন থেকে আপনাদের জন্য দেওয়া হয়েছে। আর মীর জালাল সুমন স্যারের ক্লাস মানে তো আপনারা জানেন যে অত্যন্ত মানে বিখ্যাত ক্লাসগুলো পাবেন। আর সবচেয়ে বড় কথা কি, এখানে দেখছেন তো যে অন্যান্যদের সাথে, অন্যান্য কোচিং এর সাথে তুলনা করলেও বা অন্যান্যদের সাথে তুলনা করলে হয়তো বা এরকম হতে পারে, আমি এটা হলফ করে বলতে পারি যে জব কাউন্সিলের 1 নাম্বার ক্লাস যেরকম হবে, 100 নম্বর ক্লাস ঠিক সেম একই রকম হবে। এখানে আপনাকে আরেকটু আমি বলি স্যার, অনেক কোচিং সেন্টারে যেটা হয় আর কি, প্রথম 15টা ক্লাস খুব ভালোভাবে হচ্ছে, এরপরে গিয়ে আর কোনো খোঁজ খবর নাই, টাকাটা নেওয়া হয়ে গেছে, এরকম হয়ে গেছে। তো আশা করি এতটুকু আমরা হলফ করে বলবো যে, এবং কোয়ালিটির দিক দিয়ে বাজারের সাথে আমরা নিজেদেরকে আপডেট রেখে আপনাদের ব্যাপারে চেষ্টা করবো যে আপনাদেরকে আপডেট করার জন্য। হ্যাঁ, সে ব্যাপারে আমাদের ক্লাসের সংখ্যা 100টা ক্লাস রাখা হয়েছে। 50% স্যার আমরা খুব তাড়াতাড়ি স্যার ক্লাস শুরু করছি, মনে হয় 25 তারিখ থেকে নাকি ক্লাস শুরু করছি। আমাদের সাথে আপনাদের আশার সারথি হয়ে আপনার সাথে আছি। হ্যাঁ, স্যার থাকবে, আমরা আছি আপনাদের সাথে। আমরা দরকার হলে পার্সোনালি বা আপনাদেরকে গ্রুপ করে আমরা আপনাদেরকে মোটিভেশন দিব, ইন্সপিরেশন দিব সামনে থাকার জন্য। কারণ জবের এই প্রিপারেশনটা, জবের এই সময়টা মানুষের একটা ক্রিটিক্যাল সময়। আর এই ক্রিটিক্যাল সময় বলেই আমরা মানে এত কম খরচে বা এত সুন্দরভাবে আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করি। ক্রিটিক্যাল সময় সাপোর্টটা স্টুডেন্টরা আজীবন মনে রাখবে, তাই না? কারণ এরপরে আর আপনি একটা চাকরিতে যাবেন, আপনার এই ভালোটা আর কেউ চাবে না, এই ভালোটা কেউ চাবে না। স্যার চলে যাচ্ছে নাকি? হ্যাঁ স্যার, শিওর। আচ্ছা, নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? নিউক্লিয়াসের বিভাজন, পরমাণুর বিভাজনটা কি বলছে? আচ্ছা স্যার, এই দুইটা ফিউশন, মেসন, ফিউশন আর ফিউশন, এখানে জিনিসগুলো আসলে কি? হ্যাঁ, এটা হচ্ছে বিভাজন বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া, নিউক্লিয়াসের বিক্রিয়া। হ্যাঁ, পারমাণবিক যে বিক্রিয়াগুলো, সাধারণত পারমাণবিক বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো ফিশন বিক্রিয়া, একটা হলো ফিউশন বিক্রিয়া। একটা ফিশন আর একটা ফিউশন, 37তম বিসিএস এর কোশ্চেন। এখন ফিশন আর ফিউশন, ফিশন শব্দটা ছোট, অর্থাৎ ভাঙ্গন মনে রাখবেন বা বিভাজন। আর ফিউশন শব্দটা হচ্ছে বড়, তার মানে যোজন।
সংযোজন বা যোজন। তাহলে এখান থেকে মনে রাখবেন যে পরমাণুর যোজন হলে, পরমাণুতে নিউক্লিয়াসের যোজনের মাধ্যমে যে বিক্রিয়াটা হয় সেই বিক্রিয়াটাকে ফিউশন বিক্রিয়া বলবো। আর যদি নিউক্লিয়াসের বিভাজনের মাধ্যমে, পরমাণুর বিভাজনের মাধ্যমে বড় কোনো মৌল ভেঙে ছোট মৌলতে রূপান্তরিত হবে, তখন সেটাকে বলবো আমরা ফিউশন বিক্রিয়া। আর যদি ছোট মৌল হালকা মৌল যেগুলা, সেগুলা ভারী মৌলতে রূপান্তরিত হবে, তখন সেটাকে আমরা ফিউশন বিক্রিয়া বলবো। আচ্ছা, তার মানে স্যার আমরা মনে রাখতে পারি এই যে এই নামটা হলো ছোট, হ্যাঁ ছোট, তার মানে যখন এটা ভেঙে ছোট হবে বিক্রিয়া, তখন সেটা আচ্ছা বিয়োজন। আর এই যে নামটা হলো ওর তুলনায় অন্তত বড়, এটা যোজন বা সংযোজন বিক্রিয়া। আচ্ছা, ঠিক এখান থেকে নিউক্লিয়াসের বিভাজন, তাহলে উত্তর স্যার সহজেই পেরে পাচ্ছি। উত্তর দিয়ে দিচ্ছে অনেকে যে ক কৃষিবিদ শবনম মফসারি, তারপরে খ 92 ফিউশন বলেছে, ওটা 92 কি বললো, ইউরেনিয়াম বলেছে। আচ্ছা, ইউরেনিয়ামের একটা মৌলের কথা বলেছে, যে ইউরেনিয়ামের বিক্রিয়ার কথা বলেছে আমাদের পারমাণবিক চুল্লিতে উপরে ব্যবহার হয় ইউরেনিয়াম। এটা কি মানে কত প্রশ্নটার উত্তর দিয়েছে নাকি সে, নাকি এটার ক্ষেত্রে স্যার? না, এটা মনে হয় ইউরেনিয়াম উল্লেখ করেছে, ইউ 92, তার মানে হচ্ছে ইউরেনিয়াম আইসোটোপের কথা সম্ভবত বলেছে। খ স্যার এখানে ওটা, তাহলে এটা মানে আগের প্রশ্ন ছিল স্যার। আচ্ছা আচ্ছা। তারপরে ফিউশন, হ্যাঁ অনেকে ফিউশন বলছে, বিভাজন ফিউশন, আর সংযোজন হচ্ছে হলে ফিউশন হচ্ছে। এখানে মনে রাখতে হবে যে ফিউশন প্রক্রিয়া দুইটাতেই কিন্তু প্রচুর পরিমাণে শক্তি বের হবে স্যার। আচ্ছা আচ্ছা। নিউক্লিয়াসের বিভাজন, পারমাণবিক বিক্রিয়াতে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হবে। ফিউশনেও শক্তি উৎপন্ন হবে, ফিউশনেও শক্তি উৎপন্ন হবে। এখানে হালকা মৌল, ভারী মৌল ভেঙে হালকা হবে, এখানে হালকা মৌল সংযুক্ত হয়ে ভারী মৌলতে রূপান্তরিত হবে। এখন এই যে ফিউশন বিক্রিয়াটাগুলো সাধারণত সূর্যে হচ্ছে, সূর্যে যে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে, সূর্যে হাইড্রোজেন বোমাটা ফিউশন বিক্রিয়া। সূর্যে কি যোজন হচ্ছে স্যার? হ্যাঁ, সূর্যে যোজন হচ্ছে, হাইড্রোজেন মিলে হিলিয়াম তৈরি হচ্ছে। আচ্ছা, সূর্যে। আর তারপর হাইড্রোজেন বোমা তৈরি হচ্ছে, এটা ফিউশন বিক্রিয়া। অ্যাটম বোমা বা পারমাণবিক বোমা, যেটা হিরোশিমা নাগাসাকিতে 1945 সালে 6 আগস্ট 9 আগস্টে যেটা পড়ছিল, সেটা অ্যাটম বোমা বা পারমাণবিক বোমা, সেটা হচ্ছে ফিউশন বোমা, ফিউশনের মাধ্যমে। তাহলে অ্যাটম বোমা বা পারমাণবিক বোমাগুলো হচ্ছে ফিউশন। হ্যাঁ, যোজন, এর উত্তর চলে আসছে। যোজন হচ্ছে ফিউশন, 200 মেগা ইলেকট্রিক ভোল্ট বিদ্যুৎ শক্তি উৎপন্ন হচ্ছে। এটা বেশ অ্যাডভান্স আমাদের সাথে যারা আছে, হ্যাঁ প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে যে উদাহরণটা মনে রাখতে হয় যে হাইড্রোজেন বোমা বা সূর্যের শক্তিতে যে বিক্রিয়াটা হচ্ছে সেটা ফিউশন। হাইড্রোজেন হাই, হাইড্রোজেন মানে হাই, হাই মানে বেশি, হাইড্রোজেন থেকে মনে রাখবে হাই, হাই মানে বেশি, এটা হচ্ছে ফিউশন। আর ফিউশন হচ্ছে অ্যাটম বা পারমাণবিক। অ্যাটম বা পরমাণু হচ্ছে ছোট ছোট জিনিস, পরমাণু মনে রাখতে হবে, ফিউশন ছোটটা। এভাবে আমরা মনে রাখতে পারি ফিউশন। সূর্যের শক্তি, এই যে বলেছি সূর্যে কিভাবে হচ্ছে, সূর্যের শক্তি উৎপন্ন হচ্ছে কিসে? টাইপিং মিস্টেক হয়ে গেছে, এক্সট্রিমলি সরি। খ এবং গটা এখানে আসবে আর কি। হ্যাঁ হ্যাঁ, সূর্য একটু আগে বলেছি স্যার, সূর্য সংযোজন হচ্ছে। হ্যাঁ, সূর্য সংযোজন, প্রচুর শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে আচ্ছা, সংযোজন মানে কি স্যার? ফিউশন। ওয়াও, ঝামেলা শেষ স্যার। লজিক আউটস্ট্যান্ডিং, বায়েজিদ বোস্তামি, হ্যাঁ থ্যাংক ইউ। আউটস্ট্যান্ডিং লজিকের জন্য আমাদের সাথে থাকুন। আমরা নিজেদেরকে বায়েজিদ বোস্তামি মানে সায়েন্সের স্টুডেন্ট স্যার, ও তো মারাত্মক উত্তর দিচ্ছে। আমরাও চেষ্টা করছি যে আমাদের কাজটাকে আমরা বাড়াই, আপনাদের কাজটাকে সহজ করে দেওয়ার জন্য, যাতে করে আপনাদের যেখানে সময় বেশি লাগতো, অল্প সময় যাতে আপনারা তাড়াতাড়ি পড়ে যেতে পারেন, কারণ অনেক কিছু তো জানতে হয়। তা আমরা যদি একটু সহজ করে দিতে পারি আপনাদের জন্য, উভয় পক্ষের জন্য সুবিধা হয়, তাহলে স্যার উত্তর ফিউশন। আচ্ছা, সূর্য শক্তি। তাহলে ফিউশনের জন্য মনে রাখবো সূর্য আর হাইড্রোজেন। হাইড্রোজেন হাই, হাই মানে বেশি, বেশি মানে ফিউশন। আর অ্যাটম আর পারমাণবিকটা মনে রাখবো স্যার ইয়ের ক্ষেত্রে 12তম বিসিএসে ফিউশন। আচ্ছা, এই একই প্রশ্নটা ফিউশন, তার মানে স্যার সংযোজন, ফিউশন না, সংযোজন। একাধিক পরমাণু যুক্ত করে নতুন পরমাণু গঠন করে। আচ্ছা আচ্ছা, যুক্ত করা সোজা কথা। এটা ভাঙা, ভাঙা মানে ফিউশন, আর যুক্ত করা মানে ফিউশন। তিনটা জায়গাতেই ভেঙে দিয়েছে, এটা দেখেও তো আমরা খুব ইজিলি শনাক্ত করতে পারতাম। 3 জায়গায় ভাঙা, 1 জায়গায় যুক্ত করা। আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা, এখন আমরা একটা মারাত্মক প্রশ্ন দেখব, দেখি আপনাদের মধ্যে কারা কারা এই প্রশ্নটার আনসার করতে পারেন। ড্রাইভিং এন্ড সিঙ্গিং ড্যাশ হিজ হবি। হবি, আবার হাবি বলা যাবে না, কিন্তু এই হাবি বললে আবার ভাবি ডাকবে মানুষ, হবি। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন, ড্রাইভিং এন্ড সিঙ্গিং, ড্রাইভ করা মানে গাড়ি চালানো এবং গান গাওয়া তার হবি। দেখি আপনারা কারা কারা এই প্রশ্নটার সঠিক উত্তর দিতে পারেন, একটু চেষ্টা করি আমরা। হ্যাঁ, এই কাজটা তো আমরা দুই ভাবেও করতে পারি, এক ভাবেও করতে পারি, তাই না স্যার? এই চমৎকার একটা কথা বলছেন স্যার, যে দুইটা করতে পারি। এখন আমি কি আসলে গাড়ি চালাতে চালাতে গান গাওয়াটা কি আমার হবি, নাকি গান গাওয়াও আমার হবি, সিঙ্গিংটাও আমার হবি? তাই তো স্যার? এই স্যার কিন্তু অলরেডি দেখেন বলে ফেলছে, দেখি বাকিরা কি বলে। সুইটি বলতেছেন খ মানে বি,
বাইজিদ বোস্তামি বি, এস কে রাব্বি বি, বাইজিদ বোস্তামি বি, শহীদুল ভাই ইজ, রকি শেখ ইজ, সুইটি রায় ইজ, ওয়াও ইজ হবে তাই না? তাহলে আসলে আমরা একটু দেখি। আচ্ছা এখানে একটা ছোট্ট ব্যাখ্যা দিলে আপনাদের জন্য বেটার হবে। সেটা হলো আপনি মাথায় রাখবেন যে আপনি মাথায় রেখেন আপনার জন্য বেটার হবে আর কি, এন্ড দ্বারা যুক্ত দুটি জেরান্ড। আমরা সবাই জানি জেরান্ড হলো আইএনজি যুক্ত ভার্ব, যেটা কোনো একটা সেন্টেন্সে নাউনের মতো কাজ করে। ওকে, আচ্ছা দেখেন, এন্ড দ্বারা যুক্ত দুটি জেরান্ড যদি সম্মিলিতভাবে একটা কাজ বুঝায়, তাহলে আপনি সেটাকে ধরে নেবেন ইট, অর্থাৎ সেটাকে ধরে নেবেন সিঙ্গুলার। আর দেখেন, যদি আলাদা আলাদা করে আলাদাভাবে দুটি কাজ বোঝায়, তাহলে আপনি এটাকে ধরে নিতে পারেন দে। মাথায় রাখবেন ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রে দে ব্যবহার করা যায়। আপনি যদি দে বা ইট বলতে নাও চান, তাহলে আপনি এখানে মাথায় রাখবেন এটা হলো সিঙ্গুলার আর এটা হলো প্লুরাল। তাহলে আমরা জাস্ট একটু খেয়াল করি। এই তো মাশাআল্লাহ অনেকে, নূর আলম ইজ, কবির হোসেন বি। আচ্ছা দেখেন, আমি জাস্ট একটা এক্সাম্পল নেই। ধরেন আমি লিখলাম, আপনাদের মনে আছে না ভিজ হলো এক্সাম্পলের সমার্থক শব্দ। ধরেন আমি লিখলাম যে সিঙ্গিং, ওখানে সিঙ্গিংটা পড়েছিল, আমি এখানে আগে লিখলাম সিঙ্গিং এন্ড ড্রাইভিং ইজ অর আর, জাস্ট এই দুটো দিয়ে দিলাম মাই ফেভারিট। আমি ব্রিটিশ বানান লিখছি আর কি, ভিও ইউ। আমেরিকান বানান লিখলে ইউটাকে কেটে দিতাম। এইখানে আমি লিখলাম হবি। এইবার খেয়াল করেন, আমি সেম সেন্টেন্স লিখবো। আমি লিখতেছি সিঙ্গিং and driving is or are my favorite hobbies. Here's the difference. এইখানেই পার্থক্যটা আর কি। স্যার ধরে বলছে, দেখছেন? আপনারা আশা করি বুঝতে পারছেন। এইখানে দেখেন ইজ আর, এইখানেও ইজ আর, এইখানেও সিঙ্গিং এন্ড ড্রাইভিং, এই জায়গাটাতেও সিঙ্গিং এন্ড ড্রাইভিং। আমি যখন বলতেছি সিঙ্গিং এন্ড ড্রাইভিং হলো আমার ফেভারিট হবি। হবি কয়টা রে বাবা? একটা। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে আমি ড্রাইভ করতে করতে গান গাওয়া বা গান গাইতে গাইতে ড্রাইভ করাটা হলো আমার একটা হবি। দুটো সম্মিলিতভাবে একটা কাজ বোঝাইতেছে। তাহলে যেহেতু দুটো সম্মিলিতভাবে একটা কাজ, সো ইজ। আর আমি যদি বলি যে সিঙ্গিং এন্ড ড্রাইভিং হবিজ, তার মানে দুটোকে আলাদা করে ধরা হয়েছে বলেই তো হবিজ ধরা হয়েছে। তাহলে এখানে কি আসতেছে? আর। এটা বুঝে ফেলছে না? তাহলে এইবার আপনাদের জন্য থার্ড প্রশ্নটা দেখি, এটা কারা কারা বুঝতে পারেন দেখে, এইটা কারা কারা ধরতে পারেন? হ্যাঁ, ধরেন আমি লিখলাম স্পিকিং অ্যান্ড রাইটিং। আচ্ছা আরো সহজ করে দেয়। হ্যাঁ, হাইকিং মানে দীর্ঘ পথ হাঁটা বা হেঁটে চলা। হাইকিং অ্যান্ড সুইমিং be not possible at the same time. এইবার আপনাদের কাছে কি মনে হয়? এখানে কিন্তু আমি ওই যে হবি এবং হবিজ লিখি নাই, বাট এই পুরোটা আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা বলে একটা কথা আছে। এর উপর ডিপেন্ড করে আপনাদেরকে ধরে নেন এটা সঠিক উত্তরটা করতে হবে। ওকে, কবির ভাই ভেরি গুড স্যার, ধন্যবাদ ভাই, জাযাকাল্লাহ। আচ্ছা, হাইকিং মানে হাঁটা আর সুইমিং মানে সাঁতার কাটা। জীবনে কি হাঁটতে হাঁটতে সাঁতার কাটা সম্ভব? যে আমাদের একজন মাননীয় স্পিকার রকি শেখ ভাই লিখছেন ইজ। আচ্ছা ভাই, আপনি কি হাঁটতে হাঁটতে সাঁতার কাটতে পারবেন? সাঁতার কাটতে কাটতে কি হাঁটা সম্ভব? দুটো একসাথে সম্ভব না। তাহলে আমার এখানে লিখতে হবে আর নট। এই প্রশ্নটাই আমরা এখানে দিয়ে রেখেছিলাম। দেখেন এখানে আমরা বলেছি ড্রাইভিং এন্ড সিঙ্গিং হবি দেয়া।
এখন বলতে পারেন যে ভাই তাহলে প্লুরাল গুলারে আগে বাদ দেই, হ্যাজ কেন হলো না? আমরা সাধারণত যখন কোনো কিছুর পরিচয় দেই, যেমন আমি যদি আপনাকে বলি যে আমি সুমন, আমি কি বলবো? আমি কি বলবো আই হ্যাভ সুমন, নাকি কি বলবো আই এম সুমন? বিভার দিয়ে আমরা পরিচয় দেই। তাহলে ড্রাইভিং এবং সিঙ্গিং এর পরিচয় হলো আমার হবি বা তার হবি, তার হবির পরিচয় হলো কি ড্রাইভিং এন্ড সিঙ্গিং। সো এখানে হ্যাভ ভার্বটারে আগেই ঘ্যাচাং করে কেটে দিতে হবে। সো ইজ চলে আসছে। ওকে, ইসাক নূর ভাই তারা ওই যে আগের সেন্টেন্সটার উত্তর দিচ্ছে আর কি। আচ্ছা। কারণ আমরা যখন ফেসবুক লাইভে আসি রিয়েল টাইমিং এর সাথে হয়তো 10 সেকেন্ড কম বেশি থাকে। এই হলো ঘটনা। আশা করি ইনশাআল্লাহ এটা বুঝে ফেলেছেন আপনারা। ওকে, তাহলে আসলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। স্যার আপনি পরবর্তী প্রশ্ন। সব মারাত্মক জিনিস আমরা শিখছি। এবং মজার হলো কি স্যার জানেন, এই যে ড্রাইভিং এন্ড সিঙ্গিং এর যে বিষয়টা, এইটা বইগুলোতে মানে শতকরা 5% বই এই তথ্যগুলো পাবে না। হ্যাঁ। বাট এখন কিন্তু কোশ্চেন স্যার স্পেশালি 40 বিসিএস এর পর থেকে প্রশ্ন কিন্তু স্যার অনেক স্মার্ট হচ্ছে। আর যারা এই যে বিশেষ করে আমাদের এখানে যারা উত্তর দিচ্ছে এরাও যে কত স্মার্ট বোঝা যাচ্ছে কিন্তু স্যার। সো আপনার এই যে বাংলাদেশ 2.0 তে আপনি কার সাথে আসলে প্রতিযোগিতা করতেছেন এটা আপনারা বুঝতে হবে। ওকে, ড্রাইভিং এন্ড সিঙ্গিং ইজ হিজ হবি, উত্তর দিয়ে দিয়েছে আকাশ। আচ্ছা, একটা সুন্দর প্রশ্নের দিকে আমরা যাচ্ছি। হ্রস্ব দৃষ্টির লোকের যে লেন্সটা ব্যবহার করতে হয়, স্যার চোখে তো লেন্স আছে, উত্তর লেন্স না অবতল লেন্স না সমতাবতল লেন্স বা সমতা উত্তর লেন্স, এরকম একটা প্রশ্ন। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, রারি হয়ে গেছে। তো লেন্সের প্রশ্ন যে চোখে আমরা কোন লেন্সটা ব্যবহার করছি। ক দিয়ে দিয়েছে বাইজিদ বোস্তামি, কনভেক্স। আচ্ছা, কনভেক্স উত্তর লেন্স দিয়েছে। আচ্ছা, হ্রস্ব দৃষ্টির লোকের ক্ষেত্রে কোন লেন্সটা ব্যবহার করব বাজিদ বোস্তামি? তাহলে আমরা একটু দেখি আমরা কিভাবে ব্যবহার করি। স্যার টেকনিকে যাব না বিজ্ঞানে যাব? টেকনিকে দেন, আমি তো ইংলিশের লোক। মানে আমার জন্য টেকনিক ইম্পর্টেন্ট, আর যাদের জন্য বিজ্ঞান গুরুত্বপূর্ণ, মানে দুটোই সংমিশ্রণ। হ্রস্ব দৃষ্টি, হ্রস্ব মানে কম নাকি? হ্যাঁ। এখন যারা সাথে আছেন একটু আমার সাথে থাকবেন। আশা করি আজকের পর থেকে এই হ্রস্ব দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি, অপসারী লেন্স, অভিসারী লেন্স, প্লাস মাইনাস, এইটা নিয়ে কোনো সমস্যা ইনশাআল্লাহ থাকবে না। আমি হলপ করে বলবো 1-2 মিনিট আমার সাথে থাকুন। হ্যাঁ স্যার, এই হ্রস্ব মানে অল্প অল্প। আচ্ছা, হ্রস্ব দৃষ্টির লোকগুলা সাধারণত এরা কাছে দেখে। এদের হ্রস্ব মানে কাছে, এরা কাছে দেখে, এরা দূরে দেখতে এদের কষ্ট হয়। হ্রস্ব মানে অল্প। হ্রস্ব মানে কি স্যার? অল্প। এই একটা শব্দ দিয়ে আমি গোষ্ঠী উদ্ধার করে দেব। আচ্ছা, অল্প। দেখেন মাইওপিয়া একজন লিখেছে, মাইওপিয়া। হ্যাঁ, মায়োপিয়া মানে কি স্যার? মায়োপিয়া এর হ্রস্ব দৃষ্টি। আর হাইপারমেট্রোপিয়া মানে দীর্ঘ দৃষ্টি। শব্দটাও বড়, দীর্ঘটাও শব্দটা হাইপারমেট্রোপিয়া। আচ্ছা, টেকনিক চাচ্ছে সুইটি রায়। সুইটি, হ্যাঁ টেকনিক সাথেই থাকুন। আশা করি আজকে অনেক বড় ক্লাসটা আপনার কাজে লাগবে, বলবেন যে কাজে লাগছে। হ্রস্ব মানে অল্প। অল্প মানে আজকে থেকে মনে রাখবেন, হ্রস্ব দৃষ্টির লোক মানে সে অল্প দৃষ্টির লোক। আচ্ছা, মানে অল্প দেখে। অতে অবতল, অতে অবতল, লতে লেন্স। তাহলে অল্প দৃষ্টির লোক কি ব্যবহার করবে? অবতল লেন্স। ওয়াও। আচ্ছা, এই পথে হলো অপসারী লেন্স সে ব্যবহার করবে। পথে অপসারী লেন্স হচ্ছে 2 ধরনের, একটা অপসারী, একটা হলো অভিসারী। অপসারী আর একটা হলো অভিসারী। অভিসারী বাংলায় অভিসারী বলি। অভিসার মানে মিলন স্যার, ওই যে রাধা কৃষ্ণের মিলন বলে, অভিসারে গেল গোপনে। রাধা কৃষ্ণের মিলন, তাহলে অভিসারী মিলন আর একটা মানে অভিসারী বা মিলিত হয়, অর্থাৎ আর অপসারী হচ্ছে মিলিত হবে না। তাহলে এই যে উত্তল লেন্স আর অবতল লেন্সের আরেকটা নাম হচ্ছে, একটাকে বলা হয় অভিসারী লেন্স আর একটা নাম হচ্ছে অপসারী লেন্স। তাহলে অল্প দিয়ে আমি মনে রাখবো স্যার, অতে অবতল, লতে লেন্স। পথে অপসারী না অভিসারী? পথে অপসারী। হ্যাঁ, পথের সাথে অপসারী মিল। তাহলে আমার যদি কখনো কোশ্চিন আসে অবতল লেন্স কি ধরনের লেন্স? অপসারী লেন্স। আচ্ছা, তাহলে উত্তল লেন্স কি হবে? অভিসারী। মানে পুরো 180 ডিগ্রি উল্টে দেব। পুরো 180 ডিগ্রি। আচ্ছা, যদি বলে অবতল লেন্স আলোক রশ্মিকে মিলিত করে না করে না? অবতল লেন্স মানে অপসারী, মানে অপসারী করবে না। আচ্ছা, আর যদি অভিসারী হলে যুক্ত করবে। আচ্ছা, কত কোশ্চেন। আচ্ছা, এরপর যদি বলে অবতল লেন্সের পাওয়ার কি, প্লাস না মাইনাস? অপসার মানে কি, মাইনাস না প্লাস হবে? বলে তার অপ মানে খারাপ, মাইনাস। আর অভিসারী মানে মিলন, মিলে গেলে তো প্লাস হবে। তাহলে অবতল লেন্সের পাওয়ার হচ্ছে মাইনাস আর উত্তল লেন্সের পাওয়ার হচ্ছে মাইনাস, প্লাস। কত সুন্দর ভাবে মনে এক অল্প দিয়ে দেখেন কত প্রশ্নে আনসার দিচ্ছি। অল্প, হ্রস্ব মানে অল্প। একটা লোক কাছে দেখে, তার জন্য চিকিৎসা দিচ্ছে কি? অবতল লেন্স এনে দিব। অবতল লেন্সের অপর নাম কি স্যার? পথে অপসারী লেন্স। তার লেন্সের পাওয়ার কি? অপসারী মানে মাইনাস। সেই লেন্সটা কি করছে? আমার তো মাইনাস লিখে রাখতে পারবো স্যার? হ্যাঁ, মাইনাস। এবং তার মানে যারা ওই যে মাইনাস পাওয়ারের চশমা পরে, মানে তারা কাছে দেখে, দূরে দেখে না, তারা হ্রস্ব দৃষ্টির লোক। তার মানে এমন লোক আছে নাকি দূরে বেশি দেখে কাছে কম দেখে?
স্যার ওই যে পেপার পরে এরকম করে দেয়। ও, আচ্ছা। আপনারা এরকম পেপারটা এরকম করে নিয়ে পড়তেছে, একটা পেপার হাতে নিয়ে দেখছেন না, আচ্ছা, আচ্ছা, পেপার কাছে পড়তে পারে না এরকম করে। কিন্তু একই দীর্ঘদৃষ্টির লোক একটু দেখতে পারে না। এরকম। তাহলে এই যে অসাধারণ টেকনিক লিপু ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ। সুইটি রাই, সুইটি ওয়াও। তাহলে আজকের পর থেকে আশা করি আপনাদের এইটা নিয়ে সমস্যা হবে না যে অপসারী। আচ্ছা স্যার, এখন এই যে লেন্স নিয়ে ঝামেলা কিন্তু শেষ আমার। হ্যাঁ, লেন্স নিয়ে যদি প্রশ্ন হয় নিচের কোনটা অভিসারী লেন্স, কোনটা অপসারী লেন্স, কোনটা উত্তর লেন্স, কোনটা অবতল লেন্স, তাহলে অবতল লেন্সের অপর নাম অপসারী লেন্স। অপসারী লেন্স মানে মাইনাস পাওয়ার। মাইনাস পাওয়ার মানে আলোক রাশি সে মিলিত করবে না। যদি প্রশ্ন হয় নিচের কোন লেন্সটা আলোক রশ্মিকে মিলিত করবে, কারণ অভিসারী লেন্স মানে নিশ্চয়ই সে অবতল না উত্তল। কত রকমের অ্যান্সার দিতে পারছি। বাহ, হ্যাঁ, রস্য মানে এক ঢিলে সব পাখি। এক ঢিলে সব পাখি। আচ্ছা, এরপরে যদি কোশ্চেন হয় দর্পণ নিয়ে, ঠিক উল্টাই দিব। অবতল লেন্স হচ্ছে অপসারী আর অবতল দর্পণ হলো অভিসারী, জাস্ট উল্টা। আচ্ছা আচ্ছা, লেন্সের উল্টা দর্পণ, লেন্সের উল্টা দর্পণ। দর্পণ মানে আয়না নাকি? হ্যাঁ, দর্পণ মানে আয়না। যদি দর্পণ নিয়ে আনসার করে। আচ্ছা, যদি বলে কোন লেন্স কোন বস্তুকে বড় করে দেখায়, মানে অভিসারী মিলন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে উত্তর লেন্স। আচ্ছা, আর কোন বস্তুকে ছোট করে দেখাবে, তাহলে আপনার এই definitely আমরা অপসারী যেটা দেখলাম, এক অল্প দিয়ে স্যার সব শেষ। বাহ, চমৎকার। এক অল্প অবতল লেন্স, অপসারী লেন্স, মাইনাস লেন্স, আলোক রশ্মিকে মিলিত করবে না, ছোট করে দেখাবে বস্তুকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সে রস্য দৃষ্টির লোকের জন্য ব্যবহার করবে, যারা কাছে দেখতে পায় কিন্তু দূরে দেখতে পায় না। রস্য দৃষ্টির লোক কাছে তাদের জন্য এই চশমা। তাহলে রস্য মানে অল্প দৃষ্টি, আমরা বুঝতে পারছি। আশা করি এরপর থেকে স্যার সমস্যা হবে না, যে কেউ এটা পেরে যাবে। আচ্ছা, আজকে বেসিক গ্রামার কোর্স হবে কিনা চলছে তো। মামুন আলী, শ্রদ্ধা লিপু স্যারের বোঝানোর ক্ষমতা চমৎকার, দোয়া করবেন ভাই, সাথেই থাকি। আর এরকম ভাবে যেন আপনাদের সুন্দর সুন্দর টেকনিক নিয়ে হাজির হতে পারি, যেন আপনাদের পড়াশোনাটা সাথে পড়বেন অবশ্যই আমাদের সাথে। মনিরুল ইসলাম ভাই, বেসিক টু অ্যাডভান্স গ্রামারের ক্লাসটা কালকে হবে, রবি মঙ্গল বৃহস্পতি। আচ্ছা, তারপরে নাসরিন খাতুন, এক্সিলেন্ট স্যার, হ্যাঁ থ্যাংক ইউ স্যার। একটা প্রশ্ন, একজন লোক বই পড়তে গেলে মাথা ব্যথা করে, সে রস্য দৃষ্টির না দীর্ঘ দৃষ্টির? এটা আমার কেমনে সম্ভব? বই পড়তে কাছে পড়তে কষ্ট হয় তার। ও আচ্ছা, বই দূরে দেখতে পড়ে। হ্যাঁ, দূরে দেখতে কষ্ট, এরকম করে দেখে পড়বে। আমার এক আত্মীয়কে দেখছি দোকানে পেপার পড়ার সময় সকালবেলা পেপারটা এরকম করে ধরে পড়ে, মানে দূরে নিয়ে পড়ে, এরকম করে পড়ে। তার মানে সে দীর্ঘ দৃষ্টির লোক। কাছে পড়তে কষ্ট হয়, বই পড়তে কষ্ট হয়, সে দীর্ঘ দৃষ্টির লোক। তার মানে সে অল্প দিয়ে তার হবে না, অল্প উল্টাটা দিতে হবে, অবতল লেন্স হবে না, তখন উত্তল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে, স্যার উত্তর তো বুঝতে পেরেছি। হ্যাঁ, সে দীর্ঘ দৃষ্টির লোক তো অল্প চলবে না, রস্য দৃষ্টি আর দীর্ঘ, এতটুকু বুঝতে পারলে হচ্ছে সে কাছে দেখে না দূরে দেখে। কাছে দেখলে তাকে অল্প বসায় দিব, আর কাছে ঝামেলা শেষ। উত্তল দর্পণ, আরেকটা কোশ্চেন স্যার, উত্তল দর্পণ, এটা হচ্ছে দর্পণ নিয়ে কোশ্চেন। দর্পণ আমরা হ্যাঁ লেন্সের উল্টা আমরা শিখছিলাম কি অল্প অবতল লেন্স অপসারী, অবতল লেন্স অপসারী। তাহলে অবতল লেন্স যদি অপসারী হয়, তাহলে অবতল দর্পণ কি হবে? অভিসারী। আচ্ছা আচ্ছা, অবতল দর্পণ যদি অভিসারী হয়, তাহলে অবতল দর্পণ যদি অভিসারী হয়, তাহলে উত্তল দর্পণ কি? অপসারী। বাহ, মানে অল্পকে উল্টায় ভেঙে চুরে সব খাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, অল্প দিনে লেন্স, লেন্স শেখার পরে দর্পণটা উল্টাই দিব। চমৎকার টেকনিক। এক টেকনিকে জীবন শেষ, জীবন পার করে দিতে পারবে। তাহলে যদি প্রশ্ন হয় স্যার উত্তল দর্পণটা কি? অপসারী দর্পণ। অপসারী। আচ্ছা, উত্তল দর্পণ কি করবে? আলোক রশ্মিকে মিলিত করবে নাকি করবে না? অপসারী মানে করবে না। অপসারী মানে করবে না, এটা অভিসার মানে অভিসার হলে মিলন হইতো। অভিসারের বাংলায় মিলন স্যার। আচ্ছা আচ্ছা, তারপরে উত্তল দর্পণ কি বস্তুকে বড় করে দেখাবে নাকি ছোট করে দেখাবে? অবশ্যই অপসারী, তার মানে ছোট করে দেখাবে। অভিসারী মানে মিলিত করবে, বড় করে দেখাবে। এরকম অ্যান্সার আমরা করতে পারবো। যে কি অ্যান্সার করেছে সুইটি রায় সুইটি, আকাশ বি বলেছে। সুইটি রায় সুইটি উত্তরটা আসলে অভিসারী না, উত্তল দর্পণ হচ্ছে অপসারী। কারণ এটা তো লেন্সের উল্টা, লেন্স হলে আমরা লেন্সকে উল্টাই খাবো। তাহলে আজকে থেকে মনে রাখবো, অল্প দৃষ্টির লোক বা কাছে যারা দেখে বা যারা রস্য দৃষ্টির লোক, তাদের জন্য অল্প শব্দটা। আচ্ছা, এইভাবেই শেষ করছি স্যার। আমার মনে হয় অংশ এখানে শেষ, আপনি এবার আপনার অংশে চলে যাবেন। অপসারী। আচ্ছা আচ্ছা, এই প্রশ্নটা অলরেডি আপনারা দেখে ফেলছেন, এটা আমি আগেই আপনাদের সাথে রুলটা বলে ফেলছি। তো সেটা হলো গিয়ে, এইবার দেখেন লেখা আছে ড্রাইভিং এন্ড সিঙ্গিং হিজ হবিজ। সো এখানে আমরা তো ওই যে আগেই বলেছি, পরিচয় দিতে গেলে আমরা বিভার ব্যবহার করি। এখানে যেহেতু হবিজ, আর এটা আমরা ইতিমধ্যে বলে ফেলছি, কিন্তু
মোহাম্মদ মিঠু, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, এইবার স্যার মারাত্মক দুটো প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি আমি প্রশ্নটা একটু দেখাই দেই। এখানে বলা আছে ইন দ্য লাইন অফ টিকিটস, অর্থাৎ টিকিটের লাইনে। ধরেন আমি স্যারের সাথে টিকিট কিনতে গেছি, ওকে, শি স্টুড, সে দাঁড়িয়েছিল, এক্স্যাক্টলি ড্যাশ মি। তো লাইনের ক্ষেত্রে আমরা সাধারণত ঠিক সামনে দাঁড়াই অথবা পেছনে দাঁড়াই, এটা লাইনে দাঁড়ালে আর কি, ওকে। তাহলে কি বলা হচ্ছে যে টিকিটের লাইনের সময় সে আমার ঠিক সামনে বা পেছনে। এখন পেছনে শব্দটা এখানে কোথাও নাই কিন্তু স্যার, তার মানে বিফোর মানে সামনে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, আন্ডার মানে নিচে। এখন আমি তো একটা মানুষের আমার নিচে রেখে টিকিটের লাইনে দাঁড়াতে পারবো না, এটা সম্ভব না। আমার ঘাড়ের উপর নিয়েও আমি দাঁড়াবো না, তাহলে এটা এই দুটোরে বাদ দিচ্ছি আমরা। তাহলে বাকি থাকতেছে বিফোর আর ইন ফ্রন্ট অফ। আচ্ছা, আমরা জাস্ট পরের প্রশ্নটাতে চলে যাই। এখানে কি বলা হচ্ছে দেখেন, আমি দুটো একসাথে ব্যাখ্যা করব। হোয়াইল হ্যাভিং ডিনার, এই হ্যাভিং শব্দটা কিন্তু এখানে ইটিং মিনিং দিচ্ছে। হোয়াইল ইটিং ডিনার উইথ হার অ্যাট স্টার কেবাব, মানে কাবাবে কেবাব বলে আর কি ইংরেজিতে, স্টার কাবাবে তার সাথে আমি যখন ডিনার করতেছিলাম সেই সময়টাতে। এখন আমরা যখন ডিনার করতে যাই কারোর সাথে, ধরে নেন এখানে হার লেখা আছে, বুঝতে পারতেছেন আমি একটা মেয়েরে নিয়ে বা কাউকে নিয়ে আমি স্টার কাবাবে ডিনার করতে গিয়েছিলাম। শি স্যাট, এক্স্যাক্টলি, সে বসেছিল। কারণ আপনি কি বলবেন আমি যখন ডিনার খাইতে গেছিলাম সে আমার নিচে বসছিল, সে আমার গায়ের উপরে বসছিল, দুটো আগে বাদ দিবেন। তাহলে একটা থাকতেছে বিফোর, এর মানেও সামনে, আর একটা থাকতেছে ইন ফ্রন্ট অফ, এর মানেও সামনে। এখন দুটোই তো সামনে, এই দুই সামনের কি কোনো পার্থক্য আছে? তাহলে আসেন এই পার্থক্যটা আমরা একটু দেখে নিই। এটা অসাধারণ একটা টেকনিকের মাধ্যমে আমরা দেখব। দেখেন, এই সামনে বোঝাতে গেলে আপনি দুটো প্রিপোজিশন ব্যবহার করতে পারবেন। এর মধ্যে একটা হলো বিফোর, আরেকটা হলো ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ, দুটোই সামনে, তবে এই দুই সামনের মধ্যে একটু পার্থক্য আছে। হ্যাঁ, এখন আমি আসলে খুব চমৎকার ছবি আঁকতে পারি না, তারপরে একটু সাহস করে আপনাদেরকে ছবি এঁকে বোঝাই দিই আমি। আচ্ছা দেখেন, ধরেন আমি আমার বউরে নিয়ে ফাস্ট ফুডের দোকানে গেছি বা হোটেলে গেছি, খেতে গিয়েছি। তো আমরা যখন খেতে বসবো, সে আমার সামনে বসলে সে কি এইভাবে বসবে? বসবে না, চেয়ার বুঝাইতেছি আর কি স্যার। হ্যাঁ, চেয়ার। তাহলে দেখেন, আমি যখন হোটেলে গিয়ে বা ফাস্ট ফুডের দোকানে গিয়ে বা ফুচকা খেতে গিয়ে বা কারোর সাথে ডিনারে যখন আমরা বসি, এই যে স্যার আছে, স্যার একটু সামনে নিয়ে আসি, এই যে স্যার আমার সামনে, আমি স্যারের সামনে, দুজন যখন মুখোমুখি ভাবে সামনে হবে স্যার, তখন হবে বিফোর। কিন্তু যখন এমন হবে স্যারের সাথে আমি টিকিটের লাইনে দাঁড়াচ্ছি, তখন স্যারকে বলবো স্যার প্লিজ আপনি একটু সামনে দাঁড়ান, আমি পিছনে আছি। এই যে দেখেন, আমার মুখ কিন্তু স্যারের পিঠ, আবার স্যারের পিঠ কিন্তু আমার মুখ। এবার স্যার একটু ঘোরা দিলাম যে স্যার প্লিজ আমার দিকে ঘোরেন। এই যে মুখোমুখি ভাবে যখন সামনে হয় তখন হয় বিফোর। আর একজনের মুখ আরেকজনের পিঠ, অথবা একজনের মুখ আরেকজনের বুক, পিঠ, ঠ্যাং নাকি অন্য কিছু বুঝতেছেন না, সেক্ষেত্রে আপনাকে ইন ফ্রন্ট অফ দিতে হবে। এখন এটা বলতে পারেন যে স্যার লিপু স্যারের তো মুখ নাকি পিঠ বোঝা যাইতেছে, আপনি যে বললেন একজনের মুখ আরেকজনের বাকিটা বোঝা যায় না, কেমনে সম্ভব? সম্ভব। দেখেন, আমি যদি বলি যে আমার সামনে একটা বিশাল বটবৃক্ষ রয়েছে, আমার সামনে একটা বটের গাছ আছে, তা আমার সামনের দিক কোনটা এটা আপনি বুঝতেছেন। আচ্ছা, বট গাছের মুখ নাকি বুক নাকি পিঠ, এটা কি বোঝা সম্ভব? সম্ভব না। তারপর আমি যদি বলি আমার বাড়ির সামনে একটা কফির দোকান আছে, কফির দোকান আমার বাড়ি দুটো মুখোমুখি হইতে পারে, কিন্তু আমি যদি বলি যে আমাদের বাড়ির সামনেই একটা আমের গাছ আছে, আমের গাছের মুখ বোঝা সম্ভব না। বাড়ির মুখ হচ্ছে বাড়ির দরজা। তাহলে স্যার আশা করি এই দুটো তুলনামূলক কম্পারিজন দেখলে আমাদের আর কারো বুঝতে হবে, সমস্যা হবে না। তাহলে দেখেন, মুখোমুখি সামনে হলে বিফোর, আর যদি মুখোমুখি না হয়ে একজনের মুখ আরেকজনের পিঠ, একজন ব্যক্তির মুখ আরেকটা বা একটা বস্তু হইতে পারে, যেমন আমার বাড়ির মুখোমুখি একটা, আমি বলতে পারি যে একটা কি বলা যায়, একটা খাম্বা আছে, কারেন্টের খাম্বা, অথবা বলা যায় যে একটা গাছ আছে, সেক্ষেত্রে মুখ একটা বোঝা যাচ্ছে না, আমরা ইন ফ্রন্ট অফ লিখবো। এইবার চলে আসি, দেখেন এখন আর আমাদের টেনশন হচ্ছে না। তো আমরা যখন টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াইতেছি, তো টিকিট কাটার লাইনে কিন্তু দেখেন আমি জাস্ট বসায় বসায় দেখাচ্ছি চেয়ারে। এই যে দেখেন, উনি যদি এ হয় তাহলে বি, বি হচ্ছে এর সামনে আছে, কিন্তু এ আবার বি এর পিছনে আছে। এই যে এই হলো সিচুয়েশন। এইরকম সিচুয়েশন হলে আপনাকে লিখতে হবে ইন ফ্রন্ট অফ। খুব সহজ জিনিস, বাচ্চাদের জিনিস। তাহলে আমরা এখানে কি লিখবো? টিকিট কাটার সময় সে আমার ঠিক সামনে ছিল, এক্স্যাক্টলি ইন ফ্রন্ট অফ মি। এই তো, ধন্যবাদ আকাশ, ছুইটি, মামুন আলী ভাই, মাশাআল্লাহ আপনারা তো বস। কিন্তু আমি যদি এইভাবে বলতাম যে যখন আমরা ডিনার খাচ্ছিলাম, যখন আমরা তার সাথে স্টার কাবাবে ডিনার খাচ্ছিলাম, সে আমার ঠিক সামনে বসছিল, তো সে তো ভাই এটা যদি হয় ওই যে কেমনে, আমি তো ছবি আঁকায় খুব এক্সপার্ট, টেবিল,
তাহলে এইখানে যদি খাবার টাবার থাকে আর কি, সে কিন্তু আমার ঠিক এভাবে মুখোমুখি সামনেই বসবে। তো মুখোমুখি সামনে বসলে কি হবে, আনডাউটেডলি বিফোর লিখবো আমরা। স্যার কলকাতা থেকে বলছি, সুন্দর আলোচনা, নাউন ইন ডিটেল আলোচনা চাই। ইনশাআল্লাহ ভাই, মফিদুল ভাই চেষ্টা করবো আমরা। সুইটি রায় মুখোমুখি বিফোর, আকাশ ভাই বিফোর, এই তো ধন্যবাদ। তাহলে আশা করি ইনশাআল্লাহ এই আলোচনা নিয়ে বুঝতে গিয়ে আপনাকে আর এক্সেসিভ পর্যালোচনা করে সমালোচনার শিকার হইতে হবে না। আমাদের আজকের আলোচনা এতটুকুই ছিল। এবার আপনাদেরকে ছোট্ট করে একটু বলি, এই যে আমরা আগামী 25 তারিখ থেকে এটিওর একটা ব্যাচ চালু করতেছি, এবং এই ব্যাচটা আমরা এমন ভাবে করছি যেখানে শুধু এটিও না, যারা 10 থেকে 20তম গ্রেডের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য একটা সুপার ব্যাচ হতে পারে আমাদের এই ব্যাচটা। এখানে স্যারের কাছে আসলে এক্সট্রিমলি সরি, এখানে কিন্তু স্যার মানে আপনার ওই যে সাধারণ জ্ঞানের কিছু ক্লাস থাকবে, সাধারণ জ্ঞানের বিজ্ঞান, ইভেন আইসিটি এর কিছু ক্লাস থাকবে। ক্লাসগুলো আছে, আমরা আসলে তখন স্যারের ছবিটা আসলে দেওয়া হয় নাই, স্যারকে এই জন্য আমরা সরাসরি সামনে রাখছি আর কি। তো বিষয়টা হচ্ছে এখানে আপনারা বাংলা ক্লাস পাচ্ছেন 25টা, ইংরেজি 25টা, প্রয়োজনে আমরা আরো অ্যাড করবো, যেটা স্যার বলছে আমরা প্রয়োজনে 1-to-1 সেশনে যাব ইনশাআল্লাহ। তবে সেটা আপনার সময় না, শিক্ষকের সাথে সময় ঠিক করতে হবে আর কি। সাধারণ জ্ঞান প্লাস গণিত, এই যে 4-25 টোটাল 100টা ক্লাস থাকতেছে। প্রত্যেকটা ক্লাসের বিপরীতে আপনি একটা করে ক্লাস টেস্ট পাবেন, মানে মোট 100টা আর কি। এখানে আপনি ক্লাস টেস্ট পাবেন 100টা, হ্যাঁ। এছাড়াও সলভ ক্লাস থাকতেছে 10টা, তার মানে দেখেন এখানে কিন্তু অলমোস্ট 110টা হয়ে গেছে। সলভ ক্লাস থাকতেছে আরো 10টা, প্রয়োজন আমরা আরো ক্লাস বাড়াবো, সমস্যা নাই। যদি আপনারা লোড নিতে পারেন আমরা আরো লোড দিব ইনশাল্লাহ। এইগুলো কি ঘটনা আর কি। তো আমাদের 50% ছাড়ে 24 তারিখ 25 তারিখ পর্যন্ত আপনারা এইটাতে এনরোল করতে পারবেন বা ভর্তি হতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা এখানে 2000 লেখছে, সরি, এই অফারটা 25 তারিখ পর্যন্ত আপনারা 1500 টাকায় ভর্তি হতে পারবেন। ওকে, যারা স্যার 1500 টাকায় আজকে স্যার কিছুই হয় না, সেখানে এত ভালো মানের শিক্ষক দিয়ে এত ভালো মানের একটা প্রতিষ্ঠান থেকে খুব ভালো ক্লাস, এবং ইনশাআল্লাহ আমাদের আন্তরিকতা তারা কোনো কমতি পাবে না। এতটুকু আমি তো বলেছি যে প্রথমে যে এই প্রতিষ্ঠানের 1 নাম্বার ক্লাসও যেরকম হবে 100 নাম্বার ক্লাস তার থেকে ভালো হবে, খারাপ হবে না ইনশাআল্লাহ। আর ওই সময়টা তো আমরা পার করে আসছি, ওই সময়টা বুঝে আসছি যে আসলে আপনাদের পরিস্থিতিটা কি বা কিভাবে। আর আমি স্যার একটা কথা সবসময় বলি যে ওজনে কম দিলে যেমন গুনাহ হয়, আমরা ক্লাসে কম দিলেও আমাদের গুনাহ। অবশ্যই অবশ্যই। তো এই দিক থেকে আমরা সবসময় আমাদের সর্বোচ্চ চেষ্টাটাই করবো আর কি। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আপনাদের কাছে যদি ভালো লাগে আমাদের আলোচনাগুলো, একটু কষ্ট করে আপনাদের টাইমলাইনে শেয়ার করবেন, একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন করবেন, তাহলে আমরা আরো অনুপ্রেরণা পাই। আপনাদের এই ভালোবাসায় আমাদের জীবন কাটে। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। আমি মিজালাল সুমন স্যার এবং আমি লিপু স্যার বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দোয়া করবেন আমরা সুস্থ থাকি, আপনারাও সুস্থ থাকেন, আপনাদের সুন্দর আপনাদের চাহিদা মতো আপনাদের সাফল্য আপনাদের কাছে ধরা দিক। আসসালামু আলাইকুম।